আমি সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সেনাপ্রধান এবং বলা যেতে পারে যে ৩ বাহিনী প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের নিরাপত্তা সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে কি হলো এ নিয়ে অনেক আগ্রহ, এ নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। এ নিয়ে আজকে আমি একটু আপডেট জানাবো আপনাদেরকে। আমার সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। জনাব কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আমাকে আপডেট বলুন। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা পরিষদের বৈঠকে কি হলো, কারা কারা সেখানে উপস্থিত ছিলেন? দেখুন, আজকে আপনার নিরাপত্তা বাহিনীর সঙ্গে যারা যুক্ত, আপনার 4 জন ডিজিএফআই, ডিজি এনএসআই, ডিজি বিজিবি, ডিজি আপনার কোস্টগার্ড, তারপর আইজিপি যিনি পুলিশের প্রধান, তারপরে আপনার মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় নিরাপত্তা উপদেষ্টা, তারপরে আপনার মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান, মাননীয় নৌবাহিনী প্রধান, মাননীয় বিমান বাহিনী প্রধান, তারা সবাই একত্রিত হয়েছিলেন। বৈঠকটা ছিল আইন শৃঙ্খলা বিষয়, মানে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিভাবে তারা মোকাবেলা করবেন, প্রস এন্ড কন, সেই বিষয়গুলো নিয়ে তাদের এই আলোচনা ব্যাপৃত ছিল। এবং আপনারা সবাই জানেন যে আপনার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের, এবং তারা মাঠ পর্যায়ে আপনারা সারা দেশে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেগুলো আছে, বেসামরিক বাহিনী, পুলিশ, আনসার, ভিডিপি, তাদের সবাইকে সহায়তা প্রদান করছেন। এবং এটি কিছুদিন পর পর কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে এর মেয়াদ। সুতরাং এটি চলমান, বহমান। জি, আজকে সেনা সদর দপ্তরে দরবার হওয়ার কথা ছিল, সেটির পরিবর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকটি কেন হলো? এখন ধরুন, যিনি পৌরোহিত্য করবেন আপনার এই দরবার, তিনি নিজেই তো ভিন্ন বৈঠকে তাকে উপস্থিত থাকতে হচ্ছে। তো ফলে এটি আমি যতটুকু শুনেছি পোস্টপন্ড হয়ে গেছে। সম্ভাবনা হচ্ছে আগামীকাল সেই বিষয়টা কনভিন করবার। না, এখানে একটু বোঝার ব্যাপার আছে। সেনাপ্রধান দরবার ডাকলেন আগে, নাকি প্রধান উপদেষ্টা বৈঠক ডাকলেন আগে? কোনটি আগে হয়েছে? দরবার যতদূর মনে পড়ে সেটি আগে ডাকা হয়েছিল। পরবর্তীতে যখন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আপনার এই বৈঠক ডাকলেন, তখন ন্যাচারালি যেহেতু তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টাও বটেন, সেই কারণে সেখানে রেসপন্ড না করে অন্য কোনো অপশন ছিল না। আর দরবার ডেফিনেটলি মাননীয় সেনাপ্রধান দেশে বহাল বা বিদ্যমান থাকা অবস্থায় অন্য কারো আপনার প্রিজাইড ওভার করার দস্তুর নেই। ওকে, প্রধান উপদেষ্টা কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে এই জরুরি আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকটি ডাকলেন? দেখুন, দেশের পুরো যে টেরেনটা, এখানে প্লেন ল্যান্ড বাদেও কিন্তু হিল এলাকা আছে, সেখানে পরিস্থিতি একরকম। আবার চর ল্যান্ড আছে, সেখানে পরিস্থিতি আরেক রকম। এবং সব মিলিয়ে যেই মব কালচারটা শুরু হয়েছে, ইনস্টিটিউশনালাইজড ফর্মে প্রায় চলে গেছে সারা দেশে, সেটা আপনার ডেফিনেটলি সার্বক্ষণিকভাবে একটা নজর রাখার মতো বিষয়। আর আপনার এখানে যেমন আগামীকাল এনসিপি তারা আপনার নির্বাচন কমিশনে তারা বিক্ষোভ প্রদর্শন করবে বলে ঘোষণা দিয়েছেন। তারা স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে তাগাদা প্রদান করছে। তো ফলে সবাই কিন্তু যে যার এজেন্ডা নিয়ে আপনার ব্যস্ত। ফলে আপনার এটি একটা সার্বক্ষণিক বিষয়, যা নজর এড়ালে চলবে না। ওকে, এর চেয়েও তো বড় যমুনা ঘেরাও করেছিল এনসিপি, রাইট? তারপরে তারা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল।
তো আপনার কি জি, মনে হয় এর চেয়ে বেশি হয়ে গেল আজকের সমাবেশ? দেখুন এটি আপনার যেহেতু এনসিপি মূলত তারা এই বিপ্লবের কারিগর, তো ফলে তারা ডেফিনেটলি চাইবেন যে তা যা তারা প্রত্যাশা করেন তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন যাদের করবার দরকার তারা করবে, এবং ওকে, তারা ওকে, ইতিমধ্যে বুঝতে পারছি। অভ্যস্ত অনেক হয়ে রকম গেছে। কথা হতেই পারে। একরকম কথা থাকে উপরে, আরেক রকম কথা থাকে ভেতরে, ভেতরে। আমরা যেটা জানি দরবারে সেনাপ্রধানের সুনির্দিষ্ট কিছু বিষয় রয়েছে। আ বন্দর নিয়ে, আ উম উম করিডোর নিয়ে, নির্বাচন নিয়ে সেনাপ্রধানের নিজস্ব মতামত তিনি প্রধান উপদেষ্টাকে আগেই জানিয়ে দিয়েছিলেন। এই সংক্রান্ত কোনো বিষয় কি প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনী প্রধান এবং নিরাপত্তা পরিষদের এই বৈঠকে আলোচিত হয়েছিল কিনা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, এই বৈঠকে বিদেশি কেউ উপস্থিত ছিল কিনা? ধন্যবাদ। এখন ধরুন সেইভাবে চিন্তা করলে স্বদেশি বিদেশি এই ধরনের এক রকমের হোমোসেপিয়ান বিদ্যমান বর্তমান বাংলাদেশে। আপনার যখনই আপনি অন্য দেশের প্রতি আনুগত্য ঘোষণা করেন এবং ভিন্ন পাসপোর্ট অধিকার করেন, তখন কিন্তু এখানে ব্যাপারটা দাঁড়িয়ে যায় আপনি স্বদেশি বিদেশি এক। আর আপনার আমরা যে ন্যারেটিভ গুলো পাচ্ছি সোশ্যাল মিডিয়ামে এবং প্রিন্ট মিডিয়ায়, সেখানে দেশে এবং বিদেশে যে আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি খলিলুর রহমান নামে বাংলাদেশে পরিচিত, মার্কিন মুলডুকে তিনি রজার রহমান নামে পরিচিত। আবার আমাদের সালাউদ্দিন মহোদয় সাবেক মাননীয় মন্ত্রী এবং সাবেক জনকীর্তক, তিনি সিভিল সার্ভেন্ট ছিলেন, তিনি খোলামেলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বলেছেন যে আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি মার্কিন নাগরিক এবং তার এই রকমের স্পর্শকাতর দায়িত্বে কোনো অবস্থায় থাকা সমীচীন নয়। এবং এর প্রত্যুত্তরে তিনিও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বলেছেন যে প্রয়োজনে কেউ এ বিষয়ে সন্দেহ থাকলে আদালতের দ্বারস্থ হতে পারে। এখন ধরুন আপনি আদালতে গেলেন, খুব স্ট্রিক্ট ক্লারিক্যাল পার্সপেক্টিভে যদি আপনি দেখেন, আপনি তো খলিলুর রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রে খুঁজে পাবেন না, কারণ তিনি সেখানে রজার রহমান নামে পরিচিত। তো এই যে আপনার আমি যেটা ম্যাকিয়াভেলি কিংবা আপনার কৌটিল্যের ভাষায় কেউ যদি শৃগালের মতো ধূর্ত হন, তাহলে তার সঙ্গে আপনার পেরে উঠবেন কি করে? জি। কেউ যদি ডিসেপশন এক্সপার্ট হন, তার সঙ্গে তো আপনি কুলোতে পারবেন। 21st সেঞ্চুরি। এখন কেউ যদি কনসিকুয়েন্স চিন্তা করে আগে থেকে সেভাবে নিজেদের মতো করে শিল্ড তৈরি করে রেখে দেন, আবরণ ব্যূহ রচনা করেন, যিনি হঠাৎ করে আবিষ্কার করছেন বিষয়টা, তার পক্ষে এই যে ওনাস হিসাবে প্রুফ করার যে দায়িত্বটা, সেটি খুব কঠিন হয়ে দাঁড়ায়। জি। আপনি এমনিতে বলছিলেন যে আগামী ৪৮ ঘন্টা খুব ক্রুশিয়াল। এরই মধ্যে ২৪ ঘন্টা দেখুন পেরিয়ে গেছে। হ্যাঁ? আমি সবসময় কিন্তু কাউকে না কাউকে রেফার করি, কোট করে তারপর কথা বলি। আমি এক ট্রায়োর কথা আপনাকে আপনার শোতে বলেছি। আপনি রাত বিরতে বলেছেন যে তেনাদের নাম নিতে নেই। তো আপনার ইউরোপের সবচাইতে শিল্প সংস্কৃতির পীঠস্থান বলে পরিচিত যে শহরটি, সেই শহরে তিনি বাস করেন। তিনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন আগামী ৪৮ ঘন্টা খুবই ক্রুশিয়াল, এবং তার অঙ্গুলি হেলনে বাংলাদেশের অনেক কিছুই ওঠানামা করে। ফলে তাকে আপনি ধর্তব্যে না নিয়ে তো উপায় নেই, তাকে নিতেই হবে। এবং তুমি বগুড়ার ভাষায় কথা বলেন, প্যারিসের মতো একটি পরিশীলিত জায়গায়, যেখানে প্রভেন্স বা রাষ্ট্রিক আপনার স্টাইল কলকে পাওয়ার কথা না। জি, জি। এখন আমাকে একটু বলেন যে সে আ আ আইন শৃঙ্খলা নিয়ে তাহলে কি কথা হলো? দেখুন ওই যে সম্ভাব্য কি হতে পারে, যেটি সম্ভব
সেটি হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং হতে পারে। এবং ধরুন আপনি একদিকে ফর্মালি চিন্তা করলে তাদের যে উপস্থিতি, যারা উর্দি পড়েন, সেটি টাইটেন করা, আরো নিচ্ছিদ্র করা, আরো নিবিড় করা। আর এর উল্টোটা যেটা হতে পারে, তারা ভাবলেন যে ভাই এনাফ ইজ এনাফ, যেহেতু আমাদের মন মতো হয়তো চলছে না, সুতরাং আমরা আমাদের ছাউনিতে ফিরে যাব। আপনার যারা বেসামরিক বাহিনী আছেন, পুলিশ, আনসার, বিডিপি, তাদের দায়িত্ব তারা পালন করবে, আমরা না হয় এর শরীর নাই নিলাম, সেরকম অবস্থানও কিন্তু তারা নিয়ে বসতে পারে। তারা যদি ব্যারাকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন, সেই ক্ষেত্রে এটা তো একটা অশনি সংকেত। ইন এ ওয়ে, আপনি ধরুন যেটা মানুষের প্রত্যাশা, যে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, তারা ল্যান্ড অফ দ্য লাস্ট রিজোর্ট। যদি অরাজকতার চরমে পৌঁছে যায়, মবক্রেসি সর্বোচ্চ পর্যায়ে আপনার তার উপস্থিতি জানান দেয়, তাহলে তাদের এক্সপেকটেশন যে তারা ল্যান্ড অফ দ্য লাস্ট রিসোর্স হিসেবে দেশমাতৃকার দায়িত্ব গ্রহণ করবে। অতীতে অনেক সময় আমরা সেটা দেখেছি, ফর্মালি যেটি ঘোষণা করা হয় জাতির বৃহত্তর স্বার্থের খাতিরে, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এরকম ক্ল্যারিয়ন কল তারা প্রদান করে অসংখ্যবার আমরা সেই পাকিস্তান আমল থেকে অভ্যস্ত তাদের প্রেজেন্স ফেল্ট হোক, এমনটি আমরা দেখেছি। কিন্তু এখানে যদি বিষয়টা উল্টোটা হয়, যে ঠিক আছে ভাই, আই ডোন্ট ওয়ান্ট টু বি পার্টি টু দিস, আমার যে ব্র্যান্ডিং আছে সেটা এফেক্টেড হোক, যে জনপ্রিয়তা আছে, জনমনে যে আস্থার জায়গাটা আছে, সেটা কোনোভাবেই যাতে কম্প্রোমাইজ না হয়, সেই জন্য আমরা আমাদের যেটা বলা হয়ে থাকে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়, সেই পলিসি অনুসারে তারা ফিরে গেলেন সেনা ছাউনিতে। এই বিষয়টা যদি তাই হয়, তাহলে আপনার এমনিতে আমরা জানি পুলিশ বাহিনীর মোরাল বলে যে বিষয়টা আছে, সেটা অনেকাংশে ভেঙে পড়েছে, এবং দে আর ট্রাইং টু কাম ব্যাক ইন দেয়ার ওন ফর্ম। কিন্তু সেটা সময় সাপেক্ষ একটা বিষয়। তাদের প্রচুর জনবল আপনার কমে গেছে, অনেকে প্রাণ হারিয়েছেন, অনেকে জীবন্ত দগ্ধ হয়েছেন, অনেকে আপনার অন্তঃসত্ত্বা অবস্থায় তাদের মৃত্যু আলিঙ্গন করতে হয়েছে। এইরকম যে পরিস্থিতি, সেটা ডেফিনেটলি দৃশ্যমান ভাবে যতই তাদের প্রেজেন্স আমরা দেখি না কেন, আগের সেই ফর্মে তারা বোধহয় এখনো ফিরে যেতে পারেনি। তো ফলে এইরকম সেনা সহায়তা ছাড়া শেষ অবধি তারা কতটা সামাল দিতে পারবেন, সেটা নিয়ে অনেকের মনে বড় বড় প্রশ্নবোধক চিহ্ন আছে। তো তারা কি এরকম কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন? দেখুন, ওই মিটিং এ তো বাইরের লোকজন থাকবার কোনো সুযোগ নেই, ক্যামেরা ট্রায়ালেরও কোনো ব্যবস্থা নেই। ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ধরেই নিতে পারি, অনুমান করতে পারি এই জাতীয় বিষয় তো আলাপ হবে। যেহেতু বলা হচ্ছে আইন শৃঙ্খলা বিষয়ক একটি বৈঠক, এক ধরনের কোঅর্ডিনেশন, এক ধরনের এক্সচেঞ্জ অফ ভিউজ, এবং এক ধরনের মনিটরিং বা মূল্যায়নের একটা বিষয়। সেই দৃষ্টিকোণ থেকে এই ফ্রেমওয়ার্কের বাইরে আলোচনা হওয়ার কোন সুযোগ আছে বলে মনে করি। এখন ধরেন আজকে সেনা দরবার হওয়ার কথা ছিল, প্রধান উপদেষ্টা ডাকলেন, আমি অন্য জায়গা থেকে শুনেছি চা খেতে ডেকেছেন, চায়ের দাওয়াত দিয়েছেন, আপনার কাছে শুনলাম আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক ডেকেছেন, গুড। এবং সেখানে উচ্চপদস্থ কর্মকর্তারাই উপস্থিত ছিলেন যারা নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট, গুড। এখন আমরা শুনতে পাচ্ছি কাল যে সেনা দরবারটি আজকে হওয়ার কথা ছিল সেটি আগামীকাল হওয়ার কথা শুনতে পাচ্ছি। এর সত্যতা কতখানি, এবং সেই দরবারটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা? দেখুন, এটা সশস্ত্র বাহিনীর ইন্টারনাল একটা অ্যাফেয়ার। এখন যারা সংশ্লিষ্ট, যারা উপস্থিত থাকবেন ইনকামবেন্ট হিসেবে, তাদের বাইরে অন্যদের বিষয়টা জানার কথা নয়। বৈঠক শেষ হয়ে গেলে পরে আইএসপিআর যদি সঙ্গত মনে করেন,
তারা জন সমক্ষে একটা প্রেস নোট হাজির করতে পারে। সেটি বিষয়ের গুরুত্বের উপর বিবেচনা করে করা হয়ে থাকে। যেমন সর্বশেষ যে প্রেস বিজ্ঞপ্তিটি হাজির করা হয়েছিল সেটা ছিল সেনানিবাসের সন্নিহিত অঞ্চলে সভা সমাবেশ বিক্ষোভ ইত্যাকার অ্যাক্টিভিজমের কোন সঞ্চার ঘটানো যাবে না, সেরকম। জি, এমনিতে এই দরবার থেকে কি ধরনের বক্তব্য আসতে পারে একটা ধারণা যদি দিতেন আমাদেরকে। দেখুন, আপনার দরবার থেকে যেটি হতে পারে যে দেশ রক্ষার দায়িত্বে তারা নিয়োজিত, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত, যেহেতু তারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। সেই বিবেচনায় হয়তো যে প্রাসঙ্গিকভাবে এই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ন্যস্ত করা, কিংবা আপনার করিডোর, মার্কিন করিডোরের নামে আপনার একটা প্রক্সি ওয়ারে নোয়িংলি আননোয়িংলি আপনার বেলিজারেন্ট পক্ষের একটি পক্ষে যোগদান করা বা পশ্চাতে থেকে সহায়তা করার ভূমিকায় যদি তারা লিপ্ত হন, তাহলে আলটিমেটলি তাদেরই তো ফেস করতে হবে। যদি আপনার প্রক্সি ওয়ারে অবতীর্ণ হতে হয়, তার দায় এবং দায়িত্ব পুরোপুরি তারা এড়াতে পারবে। ফর এক্সাম্পল, ধরুন যদি মিয়ানমারের কেন্দ্রীয় সরকার নেপিডো, যেটা রাজধানী, তারা যদি কুপিত হন, তাদের এয়ার সুপিরিয়রিটি আছে, তারা রাশিয়ান মেড সুখুই এবং আপনার মিগ 29 এইসব আপনার পুরো যুদ্ধ জাহাজ যদি ডিপ্লয় করে এবং আমাদের সীমান্ত অতিক্রম করে চাইলে তারা ঢাকায়ও হাজির হতে পারে। এবং সেই অবস্থায় আমরা কতটা ভালনারেবল হয়ে পড়ব। নর্মালি যেটি হয় যুদ্ধের নিয়ম অনুসারে, তারা কিন্তু সেনা ছাউনিগুলোকেই বেছে নেন প্রথম। আপনার বায়ু সেনাদের যেই অধিক্ষেত্র আছে সেগুলোকে বেছে নেন। তো ফলে চোটটা তো প্রথমত তাদের উপর দিয়ে যাবে। তো চাচা আপন প্রাণ বাঁচা, ওই পার্সপেক্টিভ থেকেও আপনি যদি চিন্তা করেন, আপনার ইউএন মিশনে গিয়ে যথেষ্ট ঝই ঝামেলা পোহাতে হয়, কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল প্রেস্টিজের বিষয়। সেখানে তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন উইথ ব্লু হেলমেট। এখানটায় তো নিজের দেশের ব্যারেট মাথায় দিয়েই যুদ্ধটা করতে হবে, যদি করতে হয়। জি, এখন এখন ধরেন আমি এরকম শুনতে পাচ্ছি যে এই দরবারে সেনা সদস্যদেরকে যুদ্ধের পোশাক পরে আসতে বলা হয়েছে। মানে আমরা নর্মালি যেটা করি, আপনার যারা আমরা কমব্যাট করি, আমরা কিন্তু আনুষ্ঠানিক যে কনফারেন্স গুলো হয়, দরবার গুলো হয়, সেখানে ইন ইউনিফর্ম আমরা কিন্তু যাই। সামার যদি সামারের সময় হয়, তখন একরকম অথরাইজেশন থাকে পোশাকের, আবার উইন্টারে আরেক রকমের অথরাইজেশন থাকে পোশাক পরিচ্ছেদের। সেটাই মান্য করা হয় সর্বত্র সর্বক্ষণ। না, সেটা হচ্ছে সবাইকে ইউনিফর্ম পরে আসতে বলা হয়েছে, এটি একটি কথা। আরেকটি কথা হচ্ছে যুদ্ধের পোশাকে, দুটোর মধ্যে পোশাক মানে কমব্যাট, আপনি ওয়ার গিয়ারে আপনাকে প্রস্তুত থাকা, সেটি বাঞ্ছনীয়। কারণ নর্মালি আপনার এই ধরনের দরবারে সবাই কিন্তু কমব্যাট পরেই আসে। আপনার অন্যান্য যেই রকমের কনভারসেশন গুলো থাকে, যেমন নৈশভোজ কিংবা আপনার বৈকালিক পরিচ্ছেদ, সেখানে ভিন্ন ভিন্ন রকমের আপনার পোশাক পরিধানের বিধান আছে। জি, কিন্তু এখন মনে হচ্ছে কি যেন সেনাপ্রধান সবাইকে দরবারে ডেকেছেন, এখান থেকে বলবে লেটস মার্চ, হ্যাঁ, যে যুদ্ধে চলো। মানে যুদ্ধের পোশাক পরে আসতে বলছে তাদেরকে। একটা টার্মিনোলজি আছে আপনার, জি, নোটিস টু মুভ, সেটি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রদান করা হয়ে থাকে। এখন যদি বিষয়টা দাঁড়ায় এরকম যে তাদের সেরকম কোনো আদেশ প্রদান করা হলো, তারা অবশ্যই সেটা করবে। স্যার ঘুরে গেছেন। জি,
জি। তো সার্বক্ষণিক প্রস্তুত থাকা, এটা সেই অর্থেই আসলে বোঝানো হয়েছে। ওকে, বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিল এই সেনা পোশাকে মানে যুদ্ধের পোশাক তাৎক্ষণিকভাবে পরার জন্য তারা রেডি ছিল না। এইজন্য দরবার পিছিয়েছে। এরকম কোনো ব্যাপার-স্যাপার আছে নাকি? কালচারে সেটা হ্যাঁ। এই স্তবভাব যদি থাকে তাহলে তো আপনার প্রাণনাশের ঝুঁকি সার্বক্ষণিক হয়ে দাঁড়াবে। You simply can't afford to do that. হয় আপনি মরবেন অথবা শত্রু মরবে, ইদার মাঝামাঝি কোনো রাস্তা নেই। সুতরাং এখানে শৈথিল্য প্রদর্শনের কোনো সুযোগ নেই। বা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। তো আমরা শুনতে পাই যে সেনাপ্রধানের জীবনই নাকি হুমকিতে। দেখুন, আপনি যখন গুরুত্বপূর্ণ পদে থাকবেন তখন আপনার অদৃশ্য বুলেট কখন কাকে তাড়া করে সেটি জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকতে হয়। ৩ স্তরের নিরাপত্তা ব্যূহ রচনা করা হয়ে থাকে। সুতরাং প্রস্তুতি থাকলেও হায়াত, মউত, রেজেক, দৌলত এগুলোর মালিক সৃষ্টিকর্তা, এবং তিনি যার জন্য যেখানে মউত নির্দিষ্ট করে রেখেছেন সেখানেই তা সম্পন্ন হবে, এটাই স্বাভাবিক। সুতরাং সেই জন্য সদা প্রস্তুত, মৃত্যু ঝুঁকি সবসময় ঘাড়ে নিয়েই আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যগণ তারা তাদের কর্তব্য পালন করে। না, তা তো বটেই। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমরা জানি ৩ বাহিনীর প্রধান ৩ জনই তারা একই ব্যাচের তাদের ভিতরে গভীর সম্পর্ক রয়েছে। জি। একটা কেমিস্ট্রি ডেফিনেটলি ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক যখন ইউ আর ইন দ্য সেম প্লেন। ধরুন আমার কোর্সমেট যারা আমার সঙ্গে ২০০২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রি কমিশন কোর্স করেছেন, তাদের সঙ্গে আমাদের বন্ডিং সারা জীবনের জন্য, লাইফ লং। একসঙ্গে ঘাম ঝরিয়েছি, একসঙ্গে রোদে পড়েছি, একসঙ্গে জোকের কামড় খেয়েছি, একসঙ্গে নাইট মার্চ করেছি। তো ন্যাচারালি এটা একটা লাইফ লং সম্পর্ক, সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত সেটি বজায় থাকে। জি। শেষ প্রশ্ন আপনাকে আমি ছেড়ে দিব। আমি জানি আপনি ব্যস্ততার মধ্যে আছেন। যে তাহলে কালকে কয়টার সময় দরবার ডাকা হয়েছে? সেই দরবার থেকে কি প্রত্যাশা করছেন? নরমালি দরবার তো সকালবেলাই হয়। আপনি জানেন আমাদের সেনা কালচারে সকাল ৭টা থেকেই অফিস শুরু হয়ে যায়। তো সবাই সমবেত হওয়ার জন্যে আজকাল সুবিধাটা হলো, যারা দূরে অবস্থান করছেন, ঢাকার বাইরে আছেন বিভিন্ন গ্যারিসনে, তারা অনলাইনে যুক্ত হবেন। আর যারা ঢাকায় অবস্থান করছেন এই 46 ব্রিগেড কিংবা পদস্থ সেনা জনকীর্তক যারা আছেন আপনার 9 ডিবে, তারা হয়তো বা ঘাটাইলে তারা হয়তো এসে এখানে সরাসরি উপস্থিত হতে পারে। মানে আশেপাশের ক্যান্টনমেন্ট গুলো থেকে অ্যা অ্যা বা আ সেনারা এসে জয়েন করতে পারেন। এটা যারা কর্মকর্তা অফিসার, হ্যাঁ। যেমন এডি ব্রিগেড যেটা আছে মিরপুর ক্যান্টনমেন্টে, সেখান থেকে, তারপরে আপনার এখানে 46 ব্রিগেডে যারা আছেন বা 9 ডিপ সাভারে যারা আছেন, তারা হয়তো এসে যুক্ত হতে পারে। ওকে। আ আ শেষ প্রশ্ন করতে গিয়েও মানে ইয়ে মানে আমরা আমরা জানি যে একটা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের একটা আ মতবিরোধ চলছে। উম কিন্তু আ এখন কি এটা একদম লাস্ট স্টেজে এসে দাঁড়িয়েছে কিনা? লাস্ট স্টেজ বলতে আমরা জানি সেনাপ্রধান, আমি শুরুতেই যেটি বলছিলাম ৩ টি বিষয় তাদের অবজারভেশন আছে। একটি হচ্ছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে। ২ নাম্বার হচ্ছে গিয়ে বন্দর দেয়া যাবে না আ এবং করিডোর দেয়া যাবে না। রাইট? এই ৩ টি বিষয়। এর বাইরে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার বিষয়েও তাদের পরামর্শ ছিল, সেটি শোনা হয়নি। এখন তাদের উপর কি পরিমাণ চাপ দেয়া হচ্ছে করিডোর দেয়ার জন্য? আমি শুনতে পাচ্ছি জাতিসংঘের মহাসচিব পর্যন্ত নাকি তাদেরকে ফোন করেছে। দেখুন, একটি মার্কিন প্রতিনিধি দল অন দ্য গ্রাউন্ড তারা আছেন, টু ইমপ্রেস আপন দেম। আর এর পাশাপাশি আপনার যে বিষয়টি সেটা রোহিঙ্গাদের আপনার স্বদেশ প্রত্যাবর্তন, সেইটি খুব জরুরি। আরাকান আর্মি যেহেতু ডিফ্যাক্টো সেন্সে রাখাইন প্রভিন্সের
সিংহভাগ এলাকা তাদের নিয়ন্ত্রণ নিতে পেরেছেন, এবং মূলত এই রাখাইন প্রভিন্স থেকেই আমাদের রোহিঙ্গা সম্প্রদায় তারা এসছেন। তো ফলে তারা যেহেতু ডিসএনফ্র্যাঞ্চাইজড এবং নাগরিকত্বহীন একটা অবস্থায় আছেন, আমাদের সশস্ত্র বাহিনী চান যে তারা সম্মানের সঙ্গে আপনার নাগরিকত্ব ফিরে পেয়ে নাগরিকত্বের সংজ্ঞায়িত হয়ে তারা যাতে একটা সেফ জোন তাদের জন্য সংস্থাপন করা হয় এবং তারা সেখানে গিয়ে যাতে নিরাপদে বসবাস করতে পারেন সম্মানের সঙ্গে, উইথ ডিগনিটি। এবং জোন নিশ্চিত করতে হলে অনেক সময় দেখা যায় যে আপনার সেখানে নো ফ্লাই জোনও আপনার নিশ্চিত করতে হয়। আমরা কসোভোর ক্ষেত্রে দেখেছি, বসনিয়া হার্জেগোভিনার ক্ষেত্রে দেখেছি, বলকান অঞ্চলে, এবং এটি কাস্টমারি। এখন যেহেতু নেপিডোর এয়ার সুপিরিয়রিটি আছে এবং তারাই গত সপ্তাহে 58টা লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, আপনার রাখাইন প্রভিন্স, চীন প্রভিন্স এবং কারেন্ট প্রভিন্সে। তো সুতরাং এটা চলমান যুদ্ধ কিন্তু চলছে। আপনার হয়তো কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনী তারা সম্মুখ যুদ্ধে, স্থল যুদ্ধে এটে উঠছে না, কিন্তু এয়ার সিকিউরিটি থাকার কারণে তারা কিন্তু আকাশ তাদের আধিপত্য করে রেখেছে। জি স্যার, আপনি অনেকেই বলছেন যে এটা একটা রুটিন দরবার। এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লেখক, গবেষক, সাংবাদিক মঞ্জুরুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। নাজমুল হাসানকে আমি ছেড়ে দিব। এর আগে একটি প্রশ্ন করে নিই, এটি কি রুটিন দরবার কিনা? দেখুন, সবই তো রুটিন। আনুষ্ঠানিক বিবেচনায় এভরিথিং ইজ বিজনেস অ্যাজ ইউজুয়াল। যুদ্ধটাও তা, ইন এ ওয়ে। যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে যুদ্ধ করবার জন্য, যারা সদা প্রস্তুত দেশের প্রতি ইঞ্চি জায়গা আপনার রক্ষা করবার জন্য, ইটারনালি তারা ভিজিলেন্ট। এতে জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। জনাব মঞ্জুরুল হক, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম আজকে প্রধান উপদেষ্টা বৈঠকে ডেকেছিলেন, জরুরি নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক তিনি ডেকেছিলেন। 3 বাহিনীর প্রধান সেখানে উপস্থিত ছিলেন এবং উচ্চপদস্থ অন্য কর্মকর্তারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকটি সম্পর্কে আপনি আমাদেরকে কি ধারণা দিতে পারেন? আচ্ছা, ধন্যবাদ। বৈঠকটি হয়েছে, বৈঠকটি তো হয়নি। আচ্ছা, এতক্ষণ নাজমুল হাসান কলিমুল্লাহ আমাদেরকে বলছিলেন বৈঠকটি হয়েছে এবং আরো অনেকে বলছেন বৈঠকটি হয়েছে। না, একটা বৈঠক যেটা হয় যে মান্থলি যে দরবার সভা বসে, না না না, দরবারের কথা বলিনি, আমি বলছি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। হ্যাঁ, প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, আজকে শুধু না, গত কয়েকদিন ধরে শিডিউলের ভেতরে এবং শিডিউলের বাইরে একাধিক বৈঠক হয়েছে। এখন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স যখন তার 2 জন সহকর্মী নিয়ে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন, তার পরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছেন সেনাপ্রধান, সেখানেও কথা বলে এসছেন 3 বাহিনীর প্রধান সহ। সেখানে যেও তাকে বোঝানোর চেষ্টা করেছেন, তিনি একবার বুঝতে পারছেন, আরেকবার বুঝতে পারছেন না, এবং সর্বশেষ তিনি যেটা মতামত দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেটি হলো যে আমরা উভয়ই, অর্থাৎ সেনাপ্রধানকে জড়িয়ে নিয়ে বলেছেন যে আমরা উভয়ই কিন্তু এই ব্যাপারে কমিটেড। অর্থাৎ আমরা যে এখন রাষ্ট্র ক্ষমতা উপভোগ করছি, আপনি এবং আমরা উভয়ই কিন্তু একটি বিশেষ শক্তির নেপথ্যর যে শক্তি জুগিয়েছে আমাদের পেছনে, সেই শক্তির হয়ে আমরা কিন্তু উভয়ই রাষ্ট্র ক্ষমতা উপভোগ করছি। সুতরাং এই ব্যাপারে শুধু বেনিফিশিয়ারি আমি না, বা কমিটেড আমি না, আপনিও কমিটেড। তো এইটা সেনাপ্রধানের জন্য একটু বিব্রতকর, কারণ আমরা জানি যে সিআইএ বলি, মার্কিন প্রশাসন বলি, বাইডেনের ডিপ স্টেট বলি, সবকিছু আমরা বলি যে প্রধান উপদেষ্টাকে বসিয়ে গেছে তারা, প্রধান উপদেষ্টাকে এরা বসিয়েছে। কিন্তু সেনাপ্রধান তো হচ্ছে একটি সাংবিধানিক পোস্ট। সেনাপ্রধান রাষ্ট্রের নিয়োজিত একটি পোস্ট, সেটাকে তো রাষ্ট্র বসিয়েছে, তাকে সরকার বসিয়েছে, তাকে তো মার্কিন ডিপ স্টেট বসায়নি। কিন্তু ডিপ স্টেটের যদি নেক নজর না থাকে সেনাপ্রধানের উপরে,
তাহলে সেনাপ্রধানের উপরে অনেক আগেই কিন্তু আক্রমণ আসতো, চাপ আসতো। এখন যে চাপটি সেনাপ্রধানের উপরে দেওয়া হচ্ছে মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকে, জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে, সিআই এর পক্ষ থেকে, এমনকি ডোনাল্ড ট্রাম্পের অন্যান্য ক্যাবিনেটের অন্যান্য লোকদের পক্ষ থেকে, যেটা আমরা জানি না, যে চাপটি দেওয়া হচ্ছে সেই চাপটি তো আরো 9 মাস আগেও দিতে পারত, তো এখন দিচ্ছে। এখন দিচ্ছে কি কি কারণে দিচ্ছে? ডিউ টু করিডোর। করিডোরের প্রশ্নে প্রধান উপদেষ্টা টিক চিহ্ন দিয়ে দিয়েছেন যে আমরা দিয়ে দিলাম, এবং প্রধান উপদেষ্টার হয়ে তার প্রেস সেক্রেটারি বলছে এটি জনগণের ম্যান্ডেট আছে। জনগণ বলতে তারা বোঝে আসলে তাদের নির্দিষ্ট যে উপদেষ্টা মণ্ডলী, তাদের উপদেষ্টা মণ্ডলীর অধীনে যে ব্যুরোক্র্যাট, সেই ব্যুরোক্র্যাটদের অধীনে যে অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনী, এদেরকেই তারা মনে করে যে দিস আর দ্য মাস পিপল। বাকি যে দেশের 18 কোটি 17 কোটি মানুষ যেটা আমরা বলি, তাদের মতামত কিন্তু এর পেছনে নেই, তাদের কোনো ভূমিকাই নেই এখানে। কিন্তু ওনারা এই কয়জন লোককে নিয়ে এই যে সার্কেলটাকে ওনারা মনে করেন যে দিস ইজ মাস পিপল, অর্থাৎ এদের ম্যান্ডেট আমরা নিয়েছি, আর কারো ম্যান্ডেট আমাদের নেওয়ার দরকার নেই। তো এইটা হচ্ছে স্টেটলেস স্টেট গভর্নেন্স, অর্থাৎ একটি রাষ্ট্রহীন রাষ্ট্রচিন্তা, যেখানে রাষ্ট্রের কোনো ভূমিকা নেই, রাষ্ট্রের জনগণের কোনো ভূমিকা নেই, যেখানে কতিপয় মানুষ নিজেরাই রাষ্ট্র, নিজেরাই সরকার, নিজেরাই আইন প্রয়োগকারী এবং নিজেরাই আইন বাস্তবায়নকারী। এই জায়গাটায় এসে আমি একটু আগে আর একটা জায়গায় বলছিলাম যে টাগ অফ ওয়ার সেনাপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার যে চলছে এখন, এটা কিন্তু আগস্ট মাস থেকেই চলছে, গত বছরের আগস্ট মাস থেকেই চলছে। সেটি ছিল সীমিত আকারে বা মৃদু আকারে, একটা নিরাপদ দূরত্ব রেখে দুজন দুজনের দিকে অস্ত্র ছুটছিলেন। এখন সেই দূরত্বটা কাছাকাছি হয়ে এসছে, একেবারে মুখোমুখি অবস্থানটা হয়ে গেছে, মাঝখানে একটি লক্ষণ রেখা। এই লক্ষণ রেখাটি যে ক্রস করবে, যে উইন করবে, সে রাষ্ট্র ক্ষমতা দখল করবে বা রাষ্ট্রের দায়িত্ব নেবে। আর সেনাপ্রধানকে জনগণ রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিয়েছিল 5 তারিখে। তিনি যে নিয়েছিলেন দায়িত্ব, ওই সময় জনগণ কিন্তু প্রতিবাদ করেননি, জনগণ তাকে মৌনভাবে হলেও দায়িত্ব দিয়ে দিয়েছিল। কিন্তু জনগণের এক অংশ আমাদের সরকার প্রধানকে, প্রধান উপদেষ্টাকেও দায়িত্ব দিয়েছিল। কি জন্য? করিডোর দেওয়ার জন্য না, প্রধান উপদেষ্টাকে জনগণ দায়িত্ব দিয়েছিল একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য, একটি সুষ্ঠু নির্বাচন করে সেই নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য, এইটুকু দায়িত্ব দিয়েছিল জনগণ। এখন এই যে জনগণের দায়িত্বের বাইরে, জনগণের এখতিয়ারের বাইরে তারা যে দেশের বিভিন্ন প্রান্ত, একে লিজ দিচ্ছেন, তাকে লিজ দিচ্ছেন, তাকে এত বছরের চুক্তি দিচ্ছেন, তার সাথে এমওইউ করছেন, ওর সাথে এমওইউ করছেন, ইন্ডিয়ার সাথে চুক্তি বাতিল করছেন, ইন্ডিয়ার সঙ্গে চুক্তি আবার গঠন করার চেষ্টা করছেন, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করছেন, চীনের সঙ্গে সম্পর্ক ভালো করছেন, মিয়ানমারের রাখাইনের সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছেন, আবার সবাইকে শত্রু বানিয়ে ফেলছেন। এই সামগ্রিক যে বিষয়টি কলকবজা মেকানিজম, এই মেকানিজমের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই, দেশের জনগণের কোনো সম্পর্ক নেই। জি, এখন এখন এই যে দরবার ডাকা হচ্ছে, সেটি আবার প্রধান উপদেষ্টা জরুরি নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক ডেকেছেন, দরবার বাতিল করা হয়েছে, আবার আগামীকাল দরবার হওয়ার কথা আছে। এই বিষয়গুলো কি হচ্ছে যদি একটু বলতেন। এখন ধরুন যে আজকে যে দরবারের যে শিডিউল ছিল, সেখানে স্বাভাবিকভাবেই দরবারটি হতে পারত। সেখানে একটি লাইন, একটি বক্তব্য এই বিষয়টিকে অন্য দরবারের থেকে আলাদা করে ফেলেছে। সেই বিষয়টি হলো যে সবাইকে ব্যাটেল ড্রেস পরে আসতে হবে। আমরা যতদূর জানলাম বিভিন্ন মাধ্যম থেকে যে ব্যাটেল ড্রেস পরে আসতে হবে। ইন এ সেন্স সব দরবারের সময় কিন্তু সৈন্যরা ব্যাটেল ড্রেস পরেই যায়, কেউ তো সিভিল ড্রেসে যায় না। তো এই দিন বিশেষ করে এই শব্দটি উচ্চারণ করার কারণে জনগণের এক অংশের কাছে মনে হয়েছে, বিশাল অংশের কাছে মনে হয়েছে যে সামথিং, কিছু একটা হতে যাচ্ছে, অর্থাৎ এই দরবার শেষেই হয়তো একটি ঘোষণা আসতে যাচ্ছে, হয়তো জরুরি অবস্থা জারির একটা ঘোষণা আসতে যাচ্ছে, হয়তো সেনাবাহিনী ক্ষমতা দখল করবে সেরকম একটি ঘোষণা আসতে যাচ্ছে, যে কারণে সেনা সদস্যদেরকে যুদ্ধের যে পোশাক, সেই পোশাক পরে যেতে বলা হয়েছিল।
তো সামহাউ আজকের দরবারটি হয়নি, দরবারটি আগামীকালকে হয়তো শিডিউল হয়েছে, আগামীকাল সকালবেলা এটি হবে। কিভাবে হবে সেটা তো ডক্টর কলিমুল্লাহ সাহেব বিস্তারিত বললেন, আমি ওই জায়গাটায় যাচ্ছি না। ঘটনা হলো যে এই দরবারটা কিছুই না। দরবারটা হচ্ছে আপনি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেনাপ্রধান হিসাবে বা শীর্ষ সামরিক কর্মকর্তা হিসাবে, সেইটি আপনার অধীনস্থ যে সেনাবাহিনী, অধীনস্থ যে অন্যান্য সাধারণ সৈনিক বা নিম্ন স্তরের অফিসার, তাদেরকে অবহিত করা। তাদের যদি এই বিষয়ে কোনো বক্তব্য থাকে, তাদের যদি কোনো দ্বিমত থাকে, সেইটি খোলাখুলি সেখানে আলোচনা করা। আলোচনা করার পরে কৌশল নির্ধারণ করা যে আমরা কি করতে পারি। আমরা জনগণের কাছে এই কারণে জবাবদিহি, এই কারণে জনগণের কাছে আমরা দায়বদ্ধ। আমরা শপথ নিয়েছিলাম চাকরিতে জয়েন করার সময় যে এই দেশের প্রতিটি ইঞ্চির ভূখণ্ডের আমরা অস্তিত্ব রক্ষা করব, প্রতিটি ইঞ্চির আমরা সার্বভৌমত্ব রক্ষা করব। আমরা দেশের সার্বভৌমত্বের জন্য আমাদের জীবন পণ করেছি। এই যে কমিটমেন্ট বা শপথ, ওথ, সেই ওথটাকে সাধারণ সেনাদের ভিতরে আবার পরিচালিত করা যে আপনাদের উপরে কিন্তু জনগণের এই দায়িত্ব আছে। সুতরাং আপনাদের যদি কোনো দ্বিমত থাকে এই বিষয়ে সেটিও জানাতে পারেন, আর দ্বিমত না থাকলে, সহমত থাকলে সেটিও জানাতে পারেন। আমাদের বেসিক ধারণায় বোঝায় দরবার বলতে এটাই আসলে বোঝায়। দরবার কোনো যুদ্ধ লেগেছে, সেই যুদ্ধে আমরা কিভাবে অস্ত্র ছুড়বো এটা কিন্তু না, এটা কিন্তু না। এখন এই শব্দটি ব্যবহার করার কারণে প্রধান উপদেষ্টার সাথে যারা আছেন বা তাদের উপদেষ্টা বাহিনী, তাদের ভিতরে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে যে why they are told যে ব্যাটেল ড্রেস। আবার তারা এও মনে করছে তারা কি তাহলে আমাদেরকে হটিয়ে ক্ষমতা দখল করতে চাচ্ছে। সেটা মনে করে তারা তাদের যে সেফগার্ড তৈরি করার জন্য কি করবে, তাদের পেছনে কি আছে, তাদের পেছনে যে শক্তিটি আছে সেই শক্তিটির শরণাপন্ন হবে। আমরা জানি সেই শক্তিটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক উইং এখানে কাজ করছে। তো তারা সেই শক্তির দ্বারস্থ হবেন। সেই শক্তির দ্বারস্থ হলে তারা সেখান থেকে একের পর এক ফোন আসছে অলরেডি। আমরা যেটুকু বাজারে যেটুকু ছড়িয়েছে সেটুকু পাচ্ছি যে অ্যান্তোনিও গুতেরেস ফোন করেছিলেন, জাতিসংঘের মহাসচিব, এবং সিআইএ থেকে কে ফোন করেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেট থেকে কে ফোন করেছিলেন, বা কি ভাষা সেই ফোনের, এটা তো আমরা জানি না। আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না। আমরা সেটা জানলেও সেটা আমরা ডিসক্লোজ করতে পারি না এই পরিসরে। তাহলে দেখা যাচ্ছে যে দুই পক্ষই তাদের শক্তির অবস্থানটাকে সংহত করতে চাইছে এবং দুই পক্ষই বলছে জাতির প্রতি আমাদের দায়িত্ব আছে। প্রধান উপদেষ্টার পক্ষ বলছে আমাদের দায়িত্ব আছে একটি নির্বাচন করার, আমরা সঠিক সময়ে নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করব। সেনাপ্রধান বলছে আমাদের দায়িত্ব আছে জাতির সবকিছু রক্ষা করার, আমরা রক্ষা করব। আমরা মনে করছি জাতি এখন ক্রান্তিকালে যাচ্ছে, জাতি এখন খুব একটা টার্মিনেটিং অবস্থায় যাচ্ছে, খুব টালমাটাল একটা অবস্থা, এই অবস্থাটাকে আমরা চলতে দিতে পারি না। তো এরকম দুটি মুখোমুখি অবস্থানে এখন সম্পর্কটা দাঁড়িয়েছে। আপনি যেটি বলছিলেন যে একদম সেই আগস্ট থেকেই তো তাদের সম্পর্কটা এখন যেরকম এরকমই ছিল, নাথিং নিউ, রাইট? এরকম ছিল না, একটু সহনীয় ছিল, একটু সহনীয় ছিল, একটু একটু আপনি কি বলবো, মডারেট ছিল, একটু মডারেট ছিল। তাহলে তাদের দূরত্বটি বাড়ছে কোন পয়েন্টে? দূরত্বটি বেড়েছে অনেকভাবে। দূরত্বটি বেড়েছে প্রথমেই যখন উনি যখন রয়টার্সের কাছে যায় সাক্ষাৎকারী সেনাপ্রধান বলেছিলেন যে আমি চাই 18 মাসের ভিতরে নির্বাচন সম্পন্ন করতে, সেই হিসাবে ডিসেম্বরের ভিতরে নির্বাচন করা সম্ভব। এটা জাদুমন্ত্র না, এটা কষ্টকর কোনো কিছু না, এটা ইচ্ছা করলে সম্ভব, এবং আমি চাই 18 মাসের ভিতরে নির্বাচন হবে। ঠিক ওই ঘোষণার পরপরেই দেশে না থেকে, দেশের বাইরে থেকেই প্রধান উপদেষ্টার ওই বক্তব্যটা খারিজ করে দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে। সেই সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন বা অন্যান্যরা বলেছিলেন যে এটি সরকারের মতামত নয়, এটি সেনাপ্রধানের নিজস্ব মতামত। সরকার নির্বাচনের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট দিন দেয়নি, সুনির্দিষ্ট সময় ঘোষণা করেনি। যখন সময় আসবে তখন সরকার এটি ঘোষণা করবে। এটাই হচ্ছে প্রথম এই সম্পর্ক টানাপোড়েনের শুরুর সময়, এটি হচ্ছে প্রথম উপাদান। এরপরে ধরুন প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে পদচ্যুত করার ব্যাপারে সেনাপ্রধানের আপত্তি ছিল,
সেনাপ্রধান তখন দেশেও ছিলেন না, সেই সময় চেষ্টা করা হয়েছিল। তো সেনাপ্রধান দেশের বাইরে থেকেই কমান্ড দিয়ে শাহাবুদ্দিন সাহেবকে সেই সময় রক্ষা করেছিলেন, সেনাবাহিনী রক্ষা করেছিল। সেনাবাহিনী শাহাবুদ্দিন সাহেবের বঙ্গভবনের আশেপাশে কাউকে ভিড়তে দেয়নি, মাস পিপলকে, যা প্রোটেস্টারদেরকে ভিড়তে দেয়নি। তখনও একবার সম্পর্কটাকে আরেকবার নেতিবাচক দিকে চলে গেছে। এরপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তখনও সেনাপ্রধানের আপত্তি ছিল, উনি সেটা বলেও এসেছিলেন। এটাও এক ব্যাপার, এটা যখন মানা হয়নি, এটা যখন ইগনোর করা হয়েছে, তখনও সম্পর্কের টানাপোড়েনটা আরো বেড়েছে। এরপরে যখন বলা হয়েছে, সেনাপ্রধান বলেছিলেন যে নির্বাচন করতে গেলে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, অর্থাৎ প্রতিটি দলকে অংশগ্রহণমূলক নির্বাচন করতে, প্রতিটি দলের অংশগ্রহণ সাপেক্ষে। সেটি তো এখন হচ্ছে না, যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের আপনার নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, সুতরাং আওয়ামী লীগ এই নির্বাচনে আসতে পারছে না। সেই সব কারণে এই দুই পক্ষের যে সম্পর্কের যে টানাপোড়েনটা ছিল, সেইটি এখন আসলে ফ্যাটাল আকারে প্রকাশ পেয়েছে, প্রকাশ্যে এসেছে। ওকে, এখন এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে, সবাই জানতে চায় যে দেশে কি জরুরি অবস্থা জারি হচ্ছে, দেশে কি দেশের দায়িত্ব কি সেনাপ্রধান যেমনটি শুরুতেই বলেছিলেন যে দেশের দায়িত্ব এখন থেকে আমার, হ্যাঁ, তিনি কি দায়িত্ব সেইভাবে গ্রহণ করছেন? এই কথাগুলো বারবার করে উঠে আসছে। তিনি কি সেরকম সেই ভূমিকা পালন করবেন? বারবার করে এই কথাগুলো সবাই জানতে যাচ্ছে। এরকম কি পরিস্থিতি আছে বা এরকম কোনো কিছু হতে যাচ্ছে? কি বলছে আপনার অ্যানালিসিস? আমার অ্যানালিসিস বলছে যে বাংলাদেশে এরকম ঘটনা এর আগে যতবার ঘটতে গিয়েছে ততবারই সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। ঠিক এই ধরনের অস্থিরতা যখন তৈরি হয়েছে দেশে, এবার হয়নি, এবার সেনাবাহিনী ক্ষমতা দখল করেনি। এবং যত যা যা ঘটলে, যে ধরনের ঘটনা দেশে ঘটলে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করে ক্ষমতা দখল করে, সংবিধানকে স্থগিত করে, মার্শাল ল জারি করে, তার থেকে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে দেশে, অনেক বড় বড় ঘটনা। তারপরেও কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করেনি। সুতরাং আগামী কালকে বৈঠক করে যে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করবে, আমি এটা মনে করি না। এটার পেছনে কি কি কারণ আছে সেটি ইন্টারনাল ব্যাপার, অনেক কারণ আছে। সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করতেই চাইতো, বললাম তো যে যতগুলো ঘটনা ঘটেছে, যতগুলো সেনাবাহিনীকে অমর্যাদাকর ভাবে চিহ্নিত করা হয়েছে, অপমান অপদস্থ করা হয়েছে সাধারণ রাস্তার মানুষরা যারা করেছে, সেই ঘটনাগুলো সেনাবাহিনীর মুখ বুজে সহ্য করার কোনো কারণ নেই। সেনাবাহিনীর এটা সহ্য করার কথা না। অন্য কোনোবার বাংলাদেশে যতবার সামরিক শাসন এসেছে, কোনোবার কিন্তু এতটা আক্রমণাত্মক হয়নি কেউ সেনাবাহিনীর উপর, এবার যতটা হয়েছে। তো তারপরেও যখন সেনাবাহিনী ক্ষমতা দখল করেনি, সুতরাং এইবার যে জরুরি অবস্থা জারি করবে, ক্ষমতা দখল করবে, মার্শাল ল জারি করবে, আমি এমনটি মনে করি না। কারণটি হচ্ছে যেটা আমরা বলতে পারি না কিন্তু অনুমান করতে পারি, সেইটি হচ্ছে যে সেনাবাহিনীর পক্ষে জনগণের সর্বত সম্মতি আছে। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে জনগণ মার্শাল ল চাইছে। এর আগে কিন্তু জনগণ কখনো মার্শাল ল চায়নি। আমরা যারা 90-এর গণ অভ্যুত্থানের সময় রাজনীতি করেছি, ছাত্র সংগ্রাম পরিষদ করেছি, আমরা তখন বলতাম যে সামরিক আইন জঙ্গলি আইন, সামরিক আইন মানি না, এবং সামরিক আইনকে এক ধরনের ঘৃণার চোখে দেখা হতো। বিশেষ করে এরশাদের প্রথম যে 3-4 বছর সামরিক শাসনের, সেই সামরিক শাসনের সময় জনগণের একেবারে তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায় পর্যন্ত এরশাদের সামরিক শাসনকে কেউ পছন্দ করতো না। কিন্তু এইবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে যে জনগণ মনে মনে প্রত্যাশা করছে যে সামরিক শাসন আসুক। কেন প্রত্যাশা করছে? যে যে শাসনের আন্ডারে এখন আছে সেই শাসনটি সামরিক শাসনের চেয়েও খারাপ। সুতরাং সামরিক শাসন আসলে অ্যাটলিস্ট দেশ বাঁচবে, আমার দেশের ভূখণ্ড অন্য কারো কাছে লিজ যাবে না, আমার দেশ আমার দেশই থাকবে। সেই আমার দেশের মানুষ আধপেটা খেয়ে থাকুক বা ভরপেট খেয়ে থাকুক, সে মানুষ থাকবে, দেশ থাকবে। কিন্তু সেনাবাহিনী যদি ক্ষমতা দখল না করে, তাহলে টুডে টুমোরো এই দেশের এক একটা অংশ বিভিন্ন দেশের কাছে, বৈদেশিক শক্তির কাছে লিজ দেওয়া হয়ে যাবে। এই দেশটির সার্বভৌমত্ব বলতে কোনো কিছু আর থাকবে না।
এবং যখন এই লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তখন আমাদের পার্শ্ববর্তী সবচেয়ে শক্তিশালী যে দেশটি, সেই দেশটিও কিন্তু চুপ করে বসে থাকবে না। সে তার ভূখণ্ডের নিরাপত্তার জন্য তার যে সারাউন্ডিং 4200 কিলোমিটার সীমান্ত, এইটিকে নিরাপদ রাখার জন্য সে তখন আগ্রাসী ভূমিকা পালন করবে। সুতরাং এই দুই দিক দিয়েই কিন্তু জনগণের কাছে, জনগণের জন্য বিষয়টি বিপজ্জনক। ইন দ্যাট সেন্স জনগণ সামরিক শাসন প্রত্যাশা করছে। এইটি একটি অন্যান্য বারের থেকে এইবারের ঘটনাটি একটু অভিনবত্ব। মানে কি ধরনের মেজারমেন্ট আছে? যেমন ধরেন প্রধান উপদেষ্টা বলে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, রাইট? তো এরকম আপনি যখন বলছেন যে জনগণ সামরিক শাসন চাইছে, আপনার প্যারামিটারটা কি? কি দেখে বুঝলেন যে জনগণ সামরিক শাসন চাইছে? জনগণের তো আসলে প্যারামিটার বলতে আমরা বুঝি সংবাদ মাধ্যম, কিন্তু আনফরচুনেটলি আমাদের সংবাদ মাধ্যম তো এখন আর সব কথা প্রকাশ করতে পারে না। কেন পারে না সেটা তো আমরা সবাই জানি। ভয়ে পারে না, চাকরিচ্যুতির ভয়ে, জেলে যাওয়ার ভয়ে, প্রাণ সংশয়ের ভয়। তিনটি ভয়। হয় তার চাকরিচ্যুত হবে, মানে সবচেয়ে নরম শাস্তি যেটা সেটা হলো চাকরিচ্যুত হবে, আর সবচেয়ে কঠিন শাস্তি যেটা সেটা হলো প্রাণ সংশয় হয়ে যেতে পারে, তার জেল হয়ে যেতে পারে, তার নামে খুনের মামলা হতে পারে। এইসব ভয়ে আমাদের মিডিয়া এখন টোটালি ব্ল্যাক আউট। সরকারের যতটুকু বলা দরকার সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে তাই বলা হচ্ছে, কিন্তু আমরা সামাজিক মাধ্যম যেটা ওপেন ফোরাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, তারপরে অন্যান্য যে মাধ্যমগুলো আছে, এক্স হ্যান্ডেল, এইসব জায়গায় আমরা যে জনমতের প্রতিফলন দেখছি, সেইখানে জনগণ বলছে যে সামরিক শাসন আসুক, ওয়াকার সাহেব ক্ষমতা নিক, প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করুক। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে তারা এই শাসনে, বর্তমান শাসনে অতিষ্ঠ হয়ে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থা যে 5 জন লোক আপনার বাড়ির সামনে এসে ডিক্লেয়ার দিল যে আমরা অমুক 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 কমিটির, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। এই ভদ্রলোকের সাথে শেখ হাসিনা ছবি দেখা গেছে একটা। এখন শেখ হাসিনা 15 বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন, তার সাথে 15 লক্ষ লোকের ছবি হতে পারে, তার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ছবি থাকতে পারে। তার সঙ্গে দেখা করতে গেছেন, তার সাথে ইফতার করতে গেছেন, তিনি ডেকেছেন, মিটিং করেছেন। এখন এই যে বামপন্থী দলগুলো বা অন্যান্য দলগুলো, এই যে 72টি ইসলামী পার্টিগুলো, এই প্রতিটা পার্টিরই তো শেখ হাসিনার সাথে ছবি আছে। তারা মিটিং করতে গেছেন শেখ হাসিনার ডাকে, আমন্ত্রণে সাড়া দিয়ে। তাহলে কি এই লোকগুলোকে হত্যা করা হবে যে শেখ হাসিনার সঙ্গে ওদের ছবি আছে, শেখ হাসিনার সাথে ওদের উঠা বসা ছিল? তাই কি? শেখ তা তো হাসিনা না। যখন ক্ষমতায় ছিলেন তখন তো বাংলাদেশে মনে হচ্ছে সব মানুষই আওয়ামী লীগ হয়ে গেছে, রাইট? হ্যাঁ, সেটাই তো বলছি যে বাংলাদেশের যে 150 মতো দল, ছোট বড় মিলিয়ে 150 মতো দল, প্রতিটি দলেরই তো 5-6 জন প্রতিনিধি কোনো না কোনো সময় দেখা করেছেন, হ্যাঁ। তার সাথে মিটিং করেছে, তাদের সাথে ছবি তোলা আছে। তাহলে কি এই সমস্ত দলের লোকগুলোকে শেখ হাসিনার সাথে সম্পর্ক আছে বলে আমরা কি জেলে দিতে পারি? বা 5-6 জন যে বলতে পারি ওনাকে এখন অ্যারেস্ট করুন? কালকে ধরুন আপনি যে হাক্কানি পাবলিশার্স এর ভদ্রলোকের বাড়ি ঘেরাও করে রেখেছেন গত রাত্রে, 5-6 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে এখন কোনো কিছু নাই, এটা স্বয়ং এনসিপি ডিক্লেয়ার দেওয়া, এনসিপি গঠিত হওয়ার পর তারাই তো ঘোষণা দিয়ে বলে দিয়েছে যে এখন থেকে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই, এনসিপি দল ডিক্লেয়ার করার পরে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় 4-4 জন 5 জন করে বলছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, অমুককে গ্রেফতার করতে হবে, এত ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার না করতে পারলে আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন নামবো। পুলিশের ওসিকে বলছে যে আপনার বিরুদ্ধে আন্দোলনে নামবো। তার মানে এই যে দুঃশাসনটা চলছে, এই দুঃশাসনটা জনগণের জন্য একেবারেই মাথায় উঠে বসেছে, জনগণের জীবনযাত্রা অতিষ্ঠ করে তুলেছে। এবং সেই অতিষ্ঠ হওয়ার থেকে জনগণ মনে করছে এই মুহূর্তে বাঁচার একটা মাত্রই উপায়, সেটা হলো যে সামরিক বাহিনী ক্ষমতা দখল করুক, দেশে জরুরি আইন জারি হোক, প্রেসিডেন্ট জরুরি আইন জারি করুক, তারপরে নির্বাচন সেটা পরে দেখা যাবে, আপাতত দেশটা তো বাঁচুক। এখন সেনা প্রধানের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে 3 বাহিনী প্রধান কি কি সিদ্ধান্ত নিলেন? এটা তো মিডিয়াতে আসেনি,
কিন্তু মিডিয়াতে যেটুকু আভাসে এসছে সেটা হলো যে দুই পক্ষকে রাজি করানোর চেষ্টা করছে। সেনাপ্রধানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি করিডোরের জায়গা থেকে ফেরত আসুন, করিডোরের জায়গা থেকে ফেরত আসার আগে এই রোহিঙ্গাদের প্রত্যাবর্তনটা নিশ্চিত করুন, আর আমাদের দেশের বন্দর কাউকে ইজারা দেওয়ার জায়গা থেকে ফেরত আপনি পিছিয়ে আসুন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে আপনারা বরং আপনাদের যে অ্যারোগেন্সি, যে করতে দেব না, করিডোর করতে দেব না, সেই জায়গা থেকে পিছিয়ে আসুন। আমাদের পেছনে আমরা যাদের ম্যান্ডেট নিয়েছি, অর্থাৎ বিদেশি যে শক্তি আমাদেরকে সহায়তা করেছে, তারা তো আপনাকেও করেছে, আমাকেও করেছে। অর্থাৎ এটা বুঝিয়ে দেওয়া যে আমরা একই যাত্রার তরুণী। হ্যাঁ, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ ঠিক একই কথাই বলেছেন, একই শব্দ চয়নই বলেছেন যে তিনি তাদের দুজনকে আমাদের শব্দটি ব্যবহার করেছেন। এটি একটা ভেরি সিগনিফিক্যান্ট। মানে তিনি এতদিন যেমন আমরা শুনে আসছিলাম যে ডক্টর ইউনুস আমেরিকা সমর্থিত হৃষ্টপুষ্ট হয়েছেন, কিন্তু তিনি সেইখানে এখন সেনাপ্রধানকেও যুক্ত করেছেন এবং এতে নাকি সেনাপ্রধান কিছুটা বিব্রত বোধ করেছেন। হ্যাঁ, স্বাভাবিক, কারণ সেনাপ্রধানের আর ডক্টর ইউনূসের যে পার্থক্যটা মোটা দাগে সেইটি আমাদেরকে বুঝতে হবে। ডক্টর ইউনূস হচ্ছে একটি আন্দোলনকালীন একটি যে মব বা জনগোষ্ঠী, তাদের দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি, তাদের দ্বারা নির্বাচিত। এটি কোনো সাংবিধানিক ভাবে নির্বাচিত নন, তিনি অনির্বাচিত। আর সেনাপ্রধান হচ্ছে স্বয়ং দেশের সরকার কর্তৃক রাষ্ট্রের সর্বোচ্চ যিনি আছেন প্রেসিডেন্ট কর্তৃক একটি নির্বাচিত সাংবিধানিক পোস্ট। এটা মোটা দাগে দুটো পার্থক্য আছে না, একটি সাংবিধানিক পোস্ট, একটি হচ্ছে অসাংবিধানিক পোস্ট। তো সেনাপ্রধানের ক্ষমতা হয়তো প্রধান উপদেষ্টার থেকে নিচে, বর্তমান রাষ্ট্র কাঠামো অনুযায়ী, বর্তমান শাসনতন্ত্র অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারের যে অন্তর্বর্তী সরকারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অনুযায়ী সেনাপ্রধানের অবস্থান প্রধান উপদেষ্টার নিচে, কিন্তু রাষ্ট্রের কাঠামো অনুযায়ী সেনাপ্রধানের অবস্থান কিন্তু প্রধান উপদেষ্টার উপরে, কারণ এটি সাংবিধানিক পোস্ট। এই পোস্টটি যে কেউ ইচ্ছা করলে 2 জন লোক, 4 জন লোক, 5 জন লোক বললেই কিন্তু এই পোস্টটি নেই হয়ে যায় না, এটিকে অমিট করা যায় না। এটিকে একমাত্র অমিট করতে পারে সাংবিধানিক সরকার সংসদে বসে, এবং সেইটি প্রেসিডেন্ট দ্বারা সত্যায়িত হতে হয়, অনুমোদিত হতে হয়। প্রধান উপদেষ্টার এমন কোন এখতিয়ার আছে যে তিনি সেনাপ্রধানের ক্ষমতার যেই পরিধি কমাতে পারেন, সংকুচিত করতে পারেন? না, নেই। ওকে, আচ্ছা, আরেকটা খুব স্ট্রেট একটা প্রশ্ন করি, আশা করি যতটা সম্ভব সহজ করে যদি উত্তরটা দিতেন, যেটি হচ্ছে দেশে কি জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি আছে? সেনাপ্রধান এই ব্যাপারে কিছু ভাবছেন কিনা? কালকে দরবারে এই ব্যাপারে কিছু হতে পারে কিনা, এরকম গুঞ্জন আছে কদিন ধরেই আপনি জানেন? আমি মনে করছি যে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি দেশে বিদ্যমান, সামরিক শাসন জারির মতো পরিস্থিতি দেশে বিদ্যমান, কিন্তু তারপরেও সেনাপ্রধান সম্ভবত সেই পথে যাবেন না। কারণটা হচ্ছে সেনাপ্রধান জানেন যে ডক্টর ইউনূসকে সরকারকে যারা ব্যাগ দিচ্ছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি শক্তি, যে শক্তিটি সামনে না এসেও নেপথ্য থেকেও আপনার সর্বনাশ করে দিতে পারে, বা আপনাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখতে পারে, বা আপনাকে ক্ষমতা থেকে টান দিয়ে নামাতে পারে। সবকিছু সম্ভব। শেখ হাসিনার মতো এরকম একজন জনপ্রিয় বা এতদিন ধরে সরকার চালানোর ফলে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল বলে কেউ মনে করতো না, বেসিক্যালি ছিলও না। বেসিক্যালি শেখ হাসিনার ক্যারিশমার কাছে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক নেতা পাত্তা পেত না। সেই রকম একটি নেত্রীকে যখন বের করে দিতে পেরেছে আমেরিকা, মেটিকুলাসলি ডিজাইন বলি আর যে ডিজাইনই বলি, সামহাউ তো পেরেছে। সুতরাং
তারা একজন সেনাপ্রধানকে সরিয়ে দিতে পারবে না এটি বিশ্বাসযোগ্য না। তারা পারে। তারা দেখা যাবে সেনাবাহিনীর ভেতর থেকেই আরেকটি নিউক্লিয়াস দাঁড় করিয়ে দিয়েছে, যে নিউক্লিয়াসটি এসে সেনাপ্রধানকে সরিয়ে দিল। অর্থাৎ যেটাকে আমরা খাঁটি বাংলায় বলি যে মিলিটারি কু, কু এগেনস্ট কু, ইন্টারনাল কু। তো সেটি ঘটতেই পারে, সেটি পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে মাসে মাসে ঘটে। কোন সরকার ক্ষমতায় দখল করার পরে দেখা যাবে 1 মাস 2 মাস পরে আরেকজন আরেক গ্রুপ ক্ষমতা দখল করলো, আরেকটা রিবেল গ্রুপ ক্ষমতা দখল করলো। তো এরকম একটি শঙ্কা সেনাপ্রধানের মনে আছে যে তিনি যদি জরুরি অবস্থা জারি করেনও সেইটি তিনি আদৌ মেনটেন করতে পারবেন কিনা। কারণ তিনি যার বিরুদ্ধে লাগছেন তিনি শুধুমাত্র ডক্টর ইউনূস নন বা তার ক্যাবিনেট নন, তার পেছনে একটি বড় শক্তি আছে। আবার তিনি যে জরুরি অবস্থা জারি করবেন তার পেছনেও কিন্তু একটি বড় শক্তি আছে। সুতরাং তিনি যে একেবারেই ক্ষমতাহীন তা কিন্তু নয়। তিনি যদি জরুরি অবস্থা জারি করেন তার পেছনেও একটি বড় শক্তিশালী একটি দেশের সমর্থন আছে, তারা সমর্থন দেবে। এবং তিনি যদি জরুরি অবস্থা জারি করেন তাহলে সেটা ঠেকাবার জন্য ডক্টর ইউনূসের পেছনেও একটি বড় শক্তি আছে। এই 2-3 শক্তির যে ভেতরকার যে চাপানুতোর, ভেতরকার যে ইন্টারনাল ওয়ার, সেই ওয়ারের ভেতরে জনগণ নাই, জনসাধারণ নাই, জনগণের কোনো চাওয়া পাওয়া নাই, আছে এই মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির নড়াচড়া। তো সেইখানে সেই সাহসটি যদি সেনাপ্রধান করবেন তাহলে আমার মনে হয় যেটা আরো আগে করতে পারতেন, এখন যেটা এসছে তিনি নাও করতে পারেন, আবার করতেও পারেন। এই সেন্সে বলতে পারছি যে আজ থেকে 2 মাস আগে কিন্তু করিডোরের প্রশ্নটি ওঠেনি। আজ থেকে 2 মাস আগে বাংলাদেশের ভূখণ্ড বহির্শক্তির যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে এই সম্ভাবনা কিন্তু তৈরি হয়নি আজ থেকে 2 মাস আগে বা 3 মাস আগে। সুতরাং সেই সময়ের সেনাপ্রধানের যে চিন্তা, এখনকার সেনাপ্রধানের সেই চিন্তা কিন্তু নেই। এখনকার সেনাপ্রধানের চিন্তা হচ্ছে যে আমার বাহিনীকে ওখানে মোতায়েন করতে হবে, এবং ওখানে যদি বোমা পড়া শুরু হয় মায়ানমার আর্মির পক্ষ থেকে, তাহলে ক্যাজুয়ালিটি হবে আমার বাহিনী, আমার জনগণের। সেই জবাবদিহিতাটা আমি কেমন করে দেব? তখন তো আমাকে জবাবদিহি করতে হবে যে আপনি কেন করিডোরটা ঠেকালেন না, আপনি কেন সেখানে করিডোর বসতে দিলেন, এবং করিডোর বসার কারণে সেখানে আমাদের দেশের সৈন্যরা যেতে বাধ্য হলো করিডোর পাহারার জন্য, এবং সেই কারণে আমাদের দেশের সৈন্যরা মারা গেল। এর দায়িত্ব আপনার। এই প্রশ্ন কিন্তু উঠতে পারে, যে সরকারি ক্ষমতায় আসুক এই প্রশ্ন কিন্তু উঠবে। তো সেই জন্য সেনাপ্রধান খুব সহজে ওই জায়গাটায় যেতে চাইবেন না। আবার করিডোর যদি একবার দেওয়া হয়ে যায় এবং সেনাপ্রধান যদি রাজি হন, তারপরে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার যে দ্বন্দ্ব আছে না মৈত্রী আছে, কিছুই আসে যায় না, সবই তো শেষ। বাংলাদেশের ভূখণ্ডের সাহিত্য মানে ভূখণ্ডের অস্তিত্বই যখন শঙ্কায় পড়ে যাবে, তখন কে সেনাপ্রধান থাকলেন আর কে প্রধান উপদেষ্টা থাকলেন কিচ্ছু যায় আসে না। তখন দেশের সিংহভাগ পলিসি মেক করবে হচ্ছে এই পরাশক্তিগুলো, এবং জনগণ আমরা হয়ে যাব গিনিপিগ, ফিলিপাইনের জনগণের মতো। এখন তা দরবারে কি এই বিষয়গুলো সেনাপ্রধান উল্লেখ করবেন? মনে হয় না এত ডিটেল উনি উল্লেখ করবেন না। এটা ওনাদের শীর্ষ পর্যায়ের যখন বৈঠক বসবেন, অফিসারদের লেভেলের বৈঠক বসবেন, সেই জায়গাটায় উল্লেখ করতে পারেন, কিন্তু সাধারণ সৈনিকদের ভেতরে এইটা উল্লেখ করার মতন বিষয় না। এখন গতকাল রাতেও সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে তার অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে কি ধরনের ফিডব্যাক দিয়েছে আমাদের কোনো ধারণা দিতে পারেন? আমরা শুনছি অনেকগুলো ফ্র্যাকশন হয়ে গেছে সেনাবাহিনীর ভেতরে। হ্যাঁ, ফ্র্যাকশন অনেকগুলো হয়ে গেছে, কিন্তু ভালো খবর একটাই ওয়াকারুজ্জামানের জন্য, যে তার ফ্যাকশনটাই এখন পর্যন্ত শক্তিশালী। সাধারণ সৈনিকদের ব্যাপক অংশ তার ফ্যাকশনের সাথেই আছে। এবং আরেকটা পজিটিভ দিক যে খুব মানে স্পষ্ট করে যে মানে অন্য একটি শক্তি মানে বাইরের দেশ তাকে সরাসরি সাহস জুগিয়েছে এবং সরাসরি তাকে বলেছে যে প্রসিড কিছু একটা করুন।
আচ্ছা, আমি এরকমটা শুনেছিলাম আরো মাস ২ আগে যে আপনি যে দেশটির কথা বলছেন, আমেরিকার কথা বলছেন, সেখান থেকে সেনাপ্রধানকে অনুপ্রাণিত করা হয়েছিল ক্ষমতা দখলের জন্য। আপনার জানা আছে? না, কিন্তু সেনাপ্রধান সেনাপ্রধানকে তাতে রাজি হননি। সেনাপ্রধানকে আমেরিকানরা ক্ষমতা দখল করার কথা বলবে না। তিনি যখন আমেরিকা সেটা সফরে এসেছিলেন, তখন নাকি হ্যাঁ, সরাসরি তাকে এরকম কিছু বলা হয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি হননি এমনটি আমি শুনেছি। হ্যাঁ, তিনি রাজি হবেন না, তিনি এর আগেও রাজি হননি, কারণ সেই সময় হতে পারে এটা যে ডোনাল্ড ট্রাম্পের নতুন ক্ষমতায় আসার পরে ট্রাম্পের কাছে যখন আগের সরকারের সবকিছু সমালোচনা করছিলেন, আগের সরকার যা যা করে গেছে সবগুলোকেই ডোনাল্ড ট্রাম্প তখন নিন্দা করছিলেন। বাইডেন সরকার যা যা করে গেছে, যেখানে যেখানে সরকার চেঞ্জ করেছে, কালার রেভলিউশন করেছে, সবগুলোতেই ডোনাল্ড ট্রাম্প বলছিলেন সেগুলো সবগুলো অন্যায় হয়েছে। সেই হিসাবে সেনাপ্রধানের কাছে এরকম একটি প্রপোজাল আসতে পারে যে আপনাদের ওখানেও এই বাইডেন প্রশাসন অন্যায় কাজ করেছে, সুতরাং আমি এটা কন্টিনিউ করতে চাই না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো সেই জায়গাটায় এখন আর নেই। 20 জানুয়ারির পরের ডোনাল্ড ট্রাম্প আর মে মাসের ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক নয়। জি। মে মাসের ডোনাল্ড ট্রাম্প ইউনূস সরকারের সাথে, ইউনূস ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের সাথে ট্রাম্পের যত বৈরিতাই থাকুক, যাই থাকুক, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন পুরোপুরি ভাবেই আমেরিকান সরকার ডক্টর ইউনূসকে ব্যাক দিচ্ছে। এই পরিবর্তনটা হলো কেন? এই একদম পুরো ইউ টার্নটা কেন হলো? এই ইউটার্নটা হলো হচ্ছে বিশেষ ডিউ টু মিয়ানমার। কারণ আমেরিকার কাছে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু না। বাংলাদেশের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজিয়নে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখা। চীনকে ওখানে সামরিক শ্রেষ্ঠত্ব দিতে না চাওয়া বা বাধা দেওয়া। এই চীনকে বাধা দিতে গেলে চীনের স্বার্থ যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমেরিকাকে নাক গলাতে হবে, এবং তার সেখানে নাক গলাতে গেলে তাকে সেখানে একটা অবস্থান লাগবে। সেই অবস্থানটাই হচ্ছে বাংলাদেশের এই কোস্টাল জোন, এই জায়গাটায় বা তার অবস্থান দরকার, এবং এই দরকারের কারণেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আপাতত ডক্টর ইউনূসের সকল কর্মকাণ্ডকে টিক চিহ্ন দিয়ে দিচ্ছেন। জি। কিন্তু তারা যদি ধরেন যদি সেনাপ্রধানও রাজি হয় করিডোর দিতে, প্রধান উপদেষ্টা তো আছেই, তাকে আপনি বলছেন, আপনার কথা শুনে আমি যেটি বোধ করছি যে আসলে সেনাপ্রধান এক ধরনের অসহায়। কারণ তার বাধা দেয়াতে যে খুব বেশি কিছু হবে তা নয়। কারণ আপনি যে পরাশক্তির কথা বলছেন তারা কতটা শক্তিশালী সেটা তো আমরা বুঝতেই পারি। এখন এখন আমরা যেটি শুনতে পাচ্ছি, যদি আমেরিকাকে অনুমোদন দিয়ে দেয়া হয়, সেই ক্ষেত্রে ভারত, রাশিয়া এবং চীন, এই ৩ দেশ জোটবদ্ধ হয়ে তখন তারা আমেরিকাকে মোকাবেলা করবে। এত সোজা ভাবেও মোকাবেলা করবে না, দিয়ে দেওয়া হলেই মোকাবেলা করবে না। ওই করিডোর দিয়ে ধরুন, আমরা জানি না, আমরা অনুমান করতে পারি যে পাকিস্তানি 2টি জাহাজ এসেছিল গত বছর। 2টি জাহাজ আসার পরে বাংলাদেশের যে নিয়ম অনুযায়ী সেখানে ইন্সপেকশন হয় জাহাজে, আমাদের বাহিনীর লোকজন থাকে, আমাদের গোয়েন্দা বাহিনীর লোকজন থাকে, বিশেষ ইন্সপেক্টর থাকে, এসজিএস এর মতন এরকম পেশাদার যারা সার্ভিলেন্স টিম থাকে তারা থাকে। এটা অনুমোদনের পরে, চেক আপের পরে তারপরে জাহাজগুলো বন্দরে বেড়ে। তো পাকিস্তানি 2টি জাহাজ উইদাউট এনি চেকিং বন্দরে ভিড়েছিল এবং পণ্য খালাস করেছিল, এবং সেই পণ্য কি পণ্য ছিল এটা নোবডি নোজ, কেউ জানে না। বরং যারা এটা জানতে চেয়েছিল এরকম 4-5 জন অফিসারকে সঙ্গে সঙ্গে চাকরিচ্যুত করা হয়েছে চিটাগং পোর্টে। তার মানে কি হতে পারে? তার মানে আমরা আশঙ্কা করতে পারি যে ওই জাহাজে করে কোনো নিষিদ্ধ বস্তু এসেছিল। এরপরে আমরা আশঙ্কা করতে পারি যে রাখাইনের রোহিঙ্গা শিবিরের উপরে মাঝে মাঝে ড্রোন ঘোরে, মাঝে মাঝে প্যারাটুপার এসে নামতে পারে, মাঝে মাঝে বিভিন্ন বিদেশি লোকজন টুরিস্টের বেশে বা এনজিওর বেশে আসে। তারা কি এমনি এমনি আসে? আমেরিকান জাহাজ এসে লাগে, চীনা জাহাজ এসে লাগে। সেই জাহাজগুলো অনেকগুলো কার্গো ডিপ্লয় করে যেতে পারে, অনেকগুলো কার্গো এখানে সেভ করে রেখে যেতে পারে। তো সবকিছু মিলিয়ে আমরা আশঙ্কা করি যে রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভিতরে প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র আছে। এখন যদি করিডোর দিয়ে যদি সেই অবৈধ অস্ত্র রাখাইনে ঢোকে, আরাকান আর্মির হাতে যায়, আরাকান আর্মি যদি আরো শক্তিশালী হয়ে তার যে অংশটুকু এখনো দখল করতে পারেনি রাখাইনের, সেই অংশটুকু দখল করতে যায়,
তাহলে সেখানে মিয়ানমারের এবং চীনের স্বার্থপূর্ণ হবে, ভারতের স্বার্থপূর্ণ হবে। শুধুমাত্র তখনই চীন এবং ভারত মিয়ানমার এই দুটি দেশ সক্রিয় হবে। আর যখন দেখা যাবে যে সরাসরি মিয়ানমার গভর্নমেন্ট, জুন্তা সরকার পড়ে যাচ্ছে, জুন্তা সরকারের পতন ঘটছে, তখন শুধুমাত্র রাশিয়া ইনভলভ হবে। কারণ জুন্তা সরকারের অস্ত্র সাপ্লাইয়ের প্রধান সাপ্লায়ার হচ্ছে রাশিয়া। জুন্তা সরকারের যখন পতন ঘটবে তখন রাশিয়া ঠেকানোর জন্য সেখানে ইনভলভ হবে। এর আগে ভারত, চীন, রাশিয়া এই তিন দলের কেউই কিন্তু এই আমাদের শিলখালি করিডোর বা টেকনাফে ইনভলভ হবে না। কিন্তু আমরা শুনছিলাম সেনাপ্রধান যে মাঝখানে রাশিয়া গেলেন, এরপরে রাশিয়ার 4টি যুদ্ধ জাহাজ আমাদের অঞ্চলে এসে থাকলো, 4 দিন থাকলো। এগুলি এক ধরনের দেখানো যে আমরা আছি, আমরা কিন্তু এমনটাই শুনেছিলাম। এগুলোকে যুদ্ধের ভাষায় বলে হচ্ছে ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার। রাইট। অর্থাৎ আমি এখানে আছি জানান দেওয়া, আপনি এখানে যা খুশি করতে চাচ্ছেন করছেন, করুন, বাট মাইন্ডেড যে আমিও এখানে আছি, এটা জানান দেওয়া, এটা আর কিছু না। এটা আপনাকে এটাকে বলা যায় যে সেই জানান দেওয়াটা তো অনেক মিনিংফুল, পাওয়ারফুল। হ্যাঁ, ডেফিনেটলি মিনিংফুল। কারণ আমরা জানি ডেফিনেটলি মিনিংফুল। 71 আমেরিকার অস্ত্র এসেছিল, কিন্তু তার আগে ইন্দিরা গান্ধীর বুদ্ধিমত্তার কারণে আগে থেকেই এদিকে রাশিয়ার যুদ্ধ জাহাজ থাকার কারণে আমেরিকার মানে অস্ত্র সাপ্লাই করতে পারেনি, তাই তো? এখন যেমন ধরুন আমি একটা কথার কথা বলি যে রাখাইন করিডোর চালু হলো, সেখান দিয়ে খাদ্য যাওয়া আসা করছে, খাদ্য আনুষঙ্গিক জিনিসপত্র যাওয়া আসা করছে, অস্ত্র যাওয়া আসা করছে না, খাদ্যপণ্য যাওয়া আসা করছে। হঠাৎ করে দেখা গেল যে রাখাইন আর্মির একটা অংশ কুকি চীনের সাথে মিলে মিজোরামের, ভারতের মিজোরামের একটা অংশের উপরে আক্রমণ করে বসলো, গোটা 20 মানুষকে তারা মেরে ফেলল। তখন ইন্ডিয়া কি করবে? তখন ইন্ডিয়া কিন্তু ইনভেড করবে। কোথায় ইনভেড করবে? এই জায়গাটায় ইনভেড করবে যেখান থেকে রাখাইনের কাছে সাপ্লাই যাচ্ছে। এখন ইন্ডিয়ার জন্য এরকম একটা ইনসিডেন্ট দরকার। ইন্ডিয়ার জন্য ইনসিডেন্ট দরকার করিডোর সংলগ্ন অঞ্চলে, যে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, সেইখানে একটা সন্ত্রাসী ঘটনা ঘটলো। দেখা গেল যে সেই সন্ত্রাসীদেরকে ভেতরে 4 জন সন্ত্রাসী ঘটনা ঘটালো, একজনকে গ্রেপ্তার করা হলো। সেই গ্রেপ্তারকৃত ব্যক্তিটি ধরুন বাংলাদেশের কোন একটি ইসলামী দলের পার্টি, ইসলামী পার্টির একজন সদস্য। ইন্ডিয়া একটা ইনসিডেন্ট পেল, সেই ইনসিডেন্টটাই হচ্ছে তাকে এখানে ইনভেট করতে সাহায্য করবে। ধরুন চীনের কোন সারা শব্দ নেই, চীন চুপচাপ বসে আছে, বাংলাদেশকে বন্ধু মনে করে, মিয়ানমারকে বন্ধু মনে করে, আমেরিকার সঙ্গে এখন বিবাদে যেতে চায় না। বাট যে কোনো এক সময় ওই করিডোর দিয়ে একটা আর্মসের চালান যাচ্ছে, এইটা যখন সে তার স্যাটেলাইটের মাধ্যমে দেখবে, তার রাডারের মাধ্যমে দেখবে, তখন সে করবে কি? ওখানে বোমা ফেলার চেষ্টা করবে। তার মানে সে ইনভেট করলো। তো সে যদি ইনভেট করে, চীন যদি ওখানে ইনভেট করে, ডেফিনেটলি ওখানে ভারত ইনভেট করবে। আর চীন ভারত যেখানে ইনভেট করবে সেখানে আমেরিকা আরো শক্তি বাড়াবে। আমেরিকা যখনই ওখানে আরো শক্তি বাড়াবে সেখানে অবভিয়াসলি রাশিয়া এসে ইনভেট করবে। তাহলে প্রথমত একটি স্ফুলিঙ্গ দরকার, ছোট্ট একটি ভুল বা ছোট্ট একটি ইচ্ছাকৃত ভুল, তার পরপরেই এই 3টি পরাশক্তিকে ওখানে ডেকে আনা হবে বা এসে যাবে, অটোমেটিক্যালি এসে যাবে। আর এটা যদি না ঘটে, যদি শুধুমাত্র চাইলের বস্তা যায়, আলু যায়, পটল যায়, কাপড় চোপড় যায়, ওরা রাডারে দেখে, ওরা ওদের গোয়েন্দার মাধ্যমে খবর পায় যে না কোনো আর্মস টার্মস ঢুকছে না, তাহলে কোনো কিছু ঘটবে না, করিডোরের মতো চলবে। কিন্তু আমেরিকার প্ল্যান তো সেটা না। আমেরিকার প্ল্যান তো হচ্ছে রাখাইন আর্মিকে শক্তিশালী করে, রাখাইন আর্মিকে দিয়ে পুরো রাখাইন স্টেট দখল করে আরো অগ্রগামী হয়ে মিয়ানমারকে 4 টুকরো 5 টুকরো করে ফেলা। 4-5 টুকরো করে ফেললে মিয়ানমারের কাচিন যে অঞ্চলটা, কাচিন স্টেট যেটা, সেটা হলো সাংঘাতিক রকম রিসোর্সফুল, সেখানে রেয়ার আর্থ মিনারেল পাওয়া যায়, সেখানে কিছু রেয়ার জিনিসপত্র পাওয়া যায়। সেইটার দখল নিতে চীন উদ্গ্রীব হয়ে আছে, ভারত উদ্গ্রীব হয়ে আছে, আমেরিকা উদ্বিগ্ন হয়ে আছে, রাশিয়া উদ্গ্রীব হয়ে আছে, সব শক্তিগুলো উদ্গ্রীব হয়ে আছে। বাংলাদেশ নাই, কারণ বাংলাদেশে ওই জিনিস দিয়ে বাংলাদেশ কিছু করতে পারবে না।
তো যদি এরকম একটা ঘটনা ঘটে যে এই করিডোরকে কেন্দ্র করে এখানে একটা আনরেস্ট পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে এই তিনটি শক্তি কম বেশি একদিন দুদিনের ব্যবধানে এখানে ইনভলভ হয়ে যাবে। এখন দেখুন, ডক্টর ইউনূস এত বড় ঝুঁকি যে নিচ্ছেন, তিনি এই তার জীবনের শেষ বেলায় এসে, ঝুঁকি না মানে এটা তো একটা, আমার আজকে একজন গেস্ট বলছিলেন যে এটা একটা মির্জাফরি, হ্যাঁ, তো এই বাংলাদেশের সঙ্গে যে এই কাজটি করছেন তিনি, এটা তো অনেকের না পক্ষে এটা বিশ্বাস করা কঠিন। না এটা কঠিন না, এটা এটা আমার কাছে খুব অবাক লাগেনি, কারণ এটা হলো যে কমিটমেন্ট, এটা হচ্ছে একটা কমিটমেন্ট। তো যেমন ধরুন যে আপনি একটি দলকে 1 বিলিয়ন ডলার দিলেন নির্বাচনে, সেই দলটি নির্বাচনে জিতলো না, তাতে করে কি সেই দলটির সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে? নষ্ট হবে না তো, কারণ আপনি তাকে টাকা দিয়েছেন, সামহাউ সে জিততে পারেনি, ক্ষমতায় আসেনি, কিন্তু আমেরিকান ক্ষমতার কাঠামোটা এমন যে যারা বিরোধী দলে থাকে তারাও কিন্তু সরকারের ক্যাবিনেটের ভেতরে অনেক শক্তি রাখে। সিনেটররা, বিদেশি মানে বিপক্ষ দলের সিনেটর ছাড়া কোন রকম কমিটি তৈরি হয় না। আমাদের দেশে যেমন একতরফা হয়, যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আছে 280টি আসন নিয়ে, তখন আর কেউ নাই, যতগুলো কমিটি হবে সবগুলো লোক আওয়ামী লীগেরই লোক। বিএনপি আমলেও তাই ছিল, কিন্তু আমেরিকার সিস্টেমটা তো আলাদা, সেখানে তো ইউনিয়ন সিস্টেম, সেখানে একটি স্টেট সরাসরি আমেরিকান কেন্দ্রীয় সরকারকে অস্বীকার করতে পারে যে আমার এখানকার ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কিভাবে কাজ করবে এটা আমি জানি, আমি সামলাবো, তাদের নিজস্ব আইনে চলে, নিজস্ব আইনে চলে। তো সেইখানে বিরোধী দলকে আমি একসময় টাকা দিয়েছিলাম, বা আমার বন্ধু তারা তারা ক্ষমতায় যায়নি, দ্যাট ডাজ নট মিন যে তারা একেবারেই ক্ষমতাচ্যুত হয়ে গেছে, তা তো না। সুতরাং উনি যে কমিটমেন্ট করেছিলেন সেই কমিটমেন্টের জায়গা থেকে উনি ঠিক আছে। উনি 1 নম্বর হচ্ছে কমিটমেন্ট করেছিলেন, 2 নম্বর হচ্ছে যে চিটাগং পোর্ট, মংলা পোর্ট, দেশের সীমান্ত, দেশের বাণিজ্য বিদেশের কাছে তুলে দেওয়ার ব্যাপারে তার বহু আগে থেকে পরিকল্পনা ছিল। 2006 সালেই, আমি এর আগে একটা আলোচনা আপনার এখানে বলেছিলাম যে 2006 সালে উনি চেষ্টা করেছিলেন চিটাগং পোর্টকে দিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন নোবেল পাওয়ার পরপরই। তো সেই সময় ঠেকিয়েছিল ওটা হচ্ছে মহিউদ্দিন সাহেব, আওয়ামী লীগ এসে জিতে চেয়েছিল, আওয়ামী লীগের নেতাই মহিউদ্দিন সাহেব নিজের জান বাজি রেখে আন্দোলন করে ওটা ঠেকিয়েছিলেন। তো এখন দেশের বিভিন্ন অংশকে লিজ দিলে বহিঃশক্তির কাছে বাণিজ্য হবে, সেই বাণিজ্য দিয়ে আমি জনগণকে বলতে পারবো যে এই দেখো তোমাদের জন্য আমি টাকা নিয়ে আসলাম, ডলার নিয়ে আসলাম, কিভাবে আনলাম ডাজ নট ম্যাটার। এটা হলো চীনের টেং শাওপিং এর থিওরি। বিড়ালটি ইঁদুর ধরতে পারে কিনা, বিড়ালটি সাদা কিংবা কালো এতে কিছু যায় আসে না, বিড়ালটি ইঁদুর ধরতে পারে কিনা, দিস ইজ দ্য কজ। তো ডক্টর ইউনূস বলবেন আমি টাকা আনতে পেরেছি কিনা, কিভাবে আনি, দ্যাট ইজ নট ইউর আউটলুক। জনগণের আউটলুক না, এটা জনগণের দেখার বিষয় না। আমি টাকা নিয়ে আসলাম, এই যে টাকা নিয়ে আসছি। তো এই জন্য ডক্টর ইউনূসের এই বিষয়ে কোনো হেজিটেশন নাই, তার কোনো মর্মবোধ নাই, মর্মপীড়া নেই, বা তার কোনো দায়বোধ নাই, উনি দিয়ে দিচ্ছেন। কি হবে যদি এখানে 4-5টা শক্তি এসে যুদ্ধ করে, বাংলাদেশটা যদি খন্ড বিখণ্ড হয়ে যায়, বা বাংলাদেশটা যদি আনরেস্ট হয়ে যায়, বাংলাদেশের মানুষ যদি অকাতরে প্রাণ দেয়, ওনার কোনো সমস্যা নেই তো, উনি তো 3-4টে দেশের নাগরিক, উনি যে কোনো একটা দেশে চলে যাবেন। উনি ফ্রান্সের নাগরিক, উনি ইটালির নাগরিক, উনি স্পেনের নাগরিক, চলে যাবেন কোন একটি দেশে। এবং ওনার ক্যাবিনেটের 75% সদস্যই হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ, তারা সবাই চলে যাবেন। তখন বাংলাদেশ আমেরিকা শাসন করলো না, ভারত শাসন করলো না, চীন শাসন করলো, হু কেয়ার। এখন ভারতের প্রভাব থাকলে অসুবিধা, কিন্তু অন্য দেশ নিয়ে গেলে তো আর অসুবিধা নেই, এই হচ্ছে আমাদের রাজনীতি, রাইট? হ্যাঁ, আমাদের এটা ট্র্যাডিশনাল রাজনীতি, আমাদের আমাদের এটা মজ্জাগত। এখন এখন এইগুলি ঠেকানোর কি উপায় আছে? এগুলি সেনাপ্রধান কি করবেন? আসলে এগুলি আসলে জনগণের হাতে নেই। জনগণের হাতে যদি থাকতো, মানে আমি জনগণ বলতে বলছি জনগণ না, জনগণের পার্টি। জনগণের পার্টি বলতে 2টি প্রধান পার্টি আছে জনগণের এখন, 3টি আছে। একটি হলো হিডেন,
আওয়ামী লীগের সদস্যরা কেউ মারা যায়নি, আওয়ামী লীগের কর্মীরা কেউ মারা যায়নি, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে জেলে আছে। কিন্তু যদি আওয়ামী লীগ তার জনগণকে, তার সাধারণ কর্মীদেরকে ডাক দেয়, দেশ রক্ষা করো, সরকারে কবে যাব আমরা কি না যাব সেটা পরের ব্যাপার, দেশ রক্ষা করো। আওয়ামী লীগের থেকে ডাক দেওয়া হলো দেশ রক্ষা করো, বিএনপি থেকে বলা হলো দেশ রক্ষা করো, জামাত থেকে বলা হলো দেশ রক্ষা করো, হেফাজত থেকে বলা হলো দেশ রক্ষা করো, বামপন্থীরা বললো দেশ রক্ষা করো। তাহলে যদি জনগণ, মাস পিপুল যদি তখন ব্যাপক অংশে মাঠে নেমে আসে, রাজপথে নেমে আসে, তখন ওয়াকারুজ্জামানের জন্য কাজটা সহজ হয়ে যাবে, এই জনগণকে লিড দেওয়ার। তখন ওয়াকারুজ্জামানই এই জনগণকে লিড দিতে পারে, এবং তখন আর আমেরিকা ডক্টর ইউনূসকে ব্যাগ দিলেও রক্ষা করতে পারবে না। জনগণের শক্তির কাছে কিন্তু সেই শক্তিটা টিকতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো যে জনগণকে যারা জাগ্রত করবে, এই পার্টিগুলো, জনগণ কিন্তু এমনি এমনি কোনোদিন জেগে ওঠে না। সকালবেলা ভাত খেয়ে দুপুরবেলায় বলে না চল ঢাকা যাই মিছিল করে আসি, কেউ বলে না। এদেরকে ডাকতে হয়, এদেরকে একটা ইস্যু দিয়ে, একটা প্রোগ্রাম থ্রো করে এদেরকে আঞ্চলিক নেতাদেরকে দিয়ে ডাকাতে হয়। আঞ্চলিক নেতারা তাদেরকে বলে যে অমুক দিন ঢাকা যাবো, ঢাকা মার্চ, ঢাকা ঘেরাও, তারপর জনগণ মাঠে নামে। দুঃখজনক হলো যে বিএনপি, জামাত, হেফাজত, অন্যান্য বাম দল বা অন্যান্য যে দলগুলো আছে, কোনো দলই এখন পর্যন্ত জনগণের উপরে আস্থা রেখে জনগণকে ডেকে ঢাকায় এনে মার্চ করাতে চাইছে না। নিজেরা প্রেস ক্লাবে দাঁড়াচ্ছে 5-6 জন, কেউ শাহবাগে দাঁড়াচ্ছে, আর কেউ বিবৃতি সই করছে করিডোরের বিপক্ষে। এর বাইরে কেউ কিছু করছে না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু এনাফ না। এই যে বিবৃতি বা 5-6 জন দাঁড়ানো প্রেস ক্লাবের সামনে, এটা এনাফ না। যদি ঠেকাতে হয় তাদেরকে জনগণের কাছে যেতে হবে, যে বলতে হবে যে আমরা বিপদে আছি, তোমরা বিপদে আছো, দেশ শেষ হয়ে যাচ্ছে, তোমরা ঢাকায় আসো। তখন জনগণ ঢাকায় আসবে, এবং জনগণ যখন ঢাকায় আসবে তখন এই প্রশাসন, এই তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তী সরকারের এইসব টালবোল কিছুই থাকবে না, বানের জলের মতো ভেসে যাবে। হয়তো তাহলে সেনাপ্রধান সেই রকম একটি পরিস্থিতির জন্য অপেক্ষা করছেন। তিনি কি সেই পর্যন্ত সময় পাবেন? তিনি যদি সেটাই করতেন তাহলে তো তিনি ওই দলগুলোকে পরামর্শ দিতেন, বলতেন যে আপনারা আপনাদের কর্মীদেরকে ডাক দিন, বা তারাও এসে সেনাপ্রধানকে বলতে পারতেন যে আপনি আপনার সৈন্য নিয়ে রেডি থাকুন, আমরা আমাদের জনগণকে নিয়ে মাঠে আসছি, আমরা দেশ রক্ষা করব। দুই পক্ষের কেউ কি বলেছে? আমরা এখন পর্যন্ত শুনি। বুঝতে পারছি, হয়তো মানুষ এখনো পুরো বিষয়টি বুঝে সারতে পারছে না, এমনও তো হতে পারে। হ্যাঁ, মানুষ তো ধরেন, আমি তো ওই যে আগেই বললাম যে মিডিয়া, মানুষ তো মিডিয়া দেখে, টেলিভিশন দেখে, মানুষ তো এখন খবরের কাগজ পড়ে না, গ্রামের মানুষরা টিভি দেখে। তো টিভিতে তো এরকম কোনো খবর নাই। টিভিতে করিডোর নিয়ে বা দেশ নষ্ট হয়ে যাচ্ছে, দেশের ভূখণ্ড চলে যাচ্ছে, দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, এইসব খবর তো টিভিতে নাই। সুতরাং জনগণ জানে না কিছু। এই জনগণকে জানাবার দায়িত্ব জনগণের পার্টি। এখন তারা তো সেই পার্টিকে আমলেই নিচ্ছে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে, বিএনপির সঙ্গে তাদের, বিএনপি এবং এনসিপি মুখোমুখি অবস্থানে, যে এনসিপি না, পার্টিকে আমল, পার্টিগুলো আসলে একটা মূলর পেছনে ছুটছে। এই বিএনপি, জামাত, হেফাজত, এই টাইপের পার্টিগুলো একটা মূল্য ঝুলিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস, সেই মূল্যের পেছনে ছুটছে, নির্বাচনী মূল্য। কে আগে নির্বাচনটা আদায় করতে পারে, এবং নির্বাচনটা আসলেই আমি ক্ষমতায়। বিএনপি তো নিশ্চিত যে নির্বাচন হলেই সে 280টা 270টা আসন পাবে, এবং তাকে আর কেউ সরাতে পারবে না। সেই জন্য সে জনগণের দাবি, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের যে ভেতরকার যে বক্তব্য, পেজটা, ওইটা পড়ার চেষ্টা করছে, পড়তে পারছে না। যদি পড়তে পারতো তাহলে তাদের উচিত ছিল জনগণকে বোঝানো যে দেশ এখন বিপজ্জনক, আগে দেশ বাঁচাও, আমরা অমুক দিন ডাক দিচ্ছি, আপনারা সবাই চলে আসুন, ঢাকায় আসুন। এক বিএনপি, আওয়ামী লীগকে বাদ দিলাম, এক বিএনপির যদি সমস্ত নেতাকর্মী ঢাকায় চলে আসে, সেটাই তো একটা মহাবিপ্লব ঘটে যায়। কিন্তু বিএনপি সেটা করছে না। বিএনপি সেনাপ্রধানকেও বলছে না যে আমরা আপনাদের সাথে আছি, আপনি দেশ রক্ষা করুন। সেনাপ্রধানও বিএনপিকে বলছে না যে আমি আমার সৈন্যবাহিনীকে নিয়ে দেশ রক্ষা করব, আপনারা আপনাদের জনগণকে নিয়ে আসুন, আমরা একসঙ্গে দেশ বাঁচাই। আমার মনে
মনে হয় বিএনপি একটু একটু করে বলা শুরু করেছে। কালকে আমি সজীব ওয়াজেদ জয়ের একটি বক্তব্য দেখেছি, তিনি সেনাপ্রধানকে আশ্বস্ত করেছেন যে আপনি দেশ রক্ষা করুন। বিএনপির পক্ষ থেকেও কিন্তু তারেক রহমানও কিন্তু করিডোরের বিপক্ষে কথা বলেছেন এবং সেনাপ্রধানকে অভয় দিয়েছেন ইনডিরেক্টলি। এখন যদি এটা ঘটে, যদি সত্যি সত্যি তারা আন্তরিকভাবে বলে সেনাপ্রধানকে যে আমরা সাথে আছি, আপনি দেশ রক্ষা করুন, তাহলে হয়তো আপনি আমি যে কথাটা মানে যে আশাটি করছি যে খুব দ্রুত হয়তো জরুরি অবস্থা জারি হতে পারে বা সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে, সেটা ঘটতে পারে। জি, বুঝতে পেরেছি। যাই হোক, আজকে শেষ করে দিচ্ছি। অনেক লম্বা আলোচনা করলাম, বাট খুবই দরকারি আলোচনা। অত্যন্ত অনেক তথ্য দিলেন জনাব মঞ্জুরুল হক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। অনেক ভালো জি থাকবেন সবাই। জি, ভালো থাকুন। জি দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে, এর দ্রুত অবসান হোক। এগুলি কারোই শুনতে আমাদের ভালো লাগে না। আমরা জানি আমরা দেশটাকে অসম্ভব রকম ভালোবাসি। আপনারা অনেক ভালোবাসেন দেশকে। আমি বিশ্বাস করি, যেটি মঞ্জুরুল হক বলছিলেন, যে জনগণের শক্তির সামনে যত পরাশক্তি থাকুক না কেন তারা টিকতে পারবে না। যখন জনগণ সচেতন হয়ে দাঁড়াবে, রুখে দিবে, তখন তাদের সামনে সবকিছু তুলোর মতো উড়ে যাবে। শুধু জনগণকে সচেতন হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সেজন্য যেই সচেতনতামূলক কর্মকাণ্ডগুলো দরকার, নিশ্চয়ই সেগুলো বাড়ানো দরকার। বাড়াবে সবাই যে যার জায়গা থেকে। দেশের উপরে তো আর কিছু নেই, দেশ মায়ের মতো। সেই দেশ মাকে রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধ হবে, সেই আশা রেখে আমি আজকে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন।